আলোচনা করতে যাচ্ছি। তো নার্ভাস সিস্টেম অ্যাবাউট আপনার এফসিপিএস পার্ট 1 এ 15টা কোশ্চেন আসে। তো এই নিউরোলজির এই যতটুকু অংশ দেখতেছেন এখান থেকে 15টা কোশ্চেন আসে একটা পেপারে। দ্যাট মিনস এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বুঝতে পারছেন। পরীক্ষা রিলেটেড এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে নার্ভাস সিস্টেমের কোশ্চেন পাবেন না। আর রেসিডেন্সি বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গাতে নার্ভাস সিস্টেমের একটা বিশেষ অবদান থাকে। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা বলি, যেদিকে আমি সবচেয়ে বেশি জোর দিই, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে ভ্যারাইটি অফ পেশেন্ট নার্ভাস সিস্টেমের অন্তর্গত। ভ্যারাইটি অফ পেশেন্ট নার্ভাস সিস্টেমের পেশেন্ট, স্পেশালি স্ট্রোক, মেনিনজাইটিস। ইনডোর ডিপার্টমেন্ট আমরা বাইরে এরকম নাই স্ট্রোক মেনিনজাইটিস। আর আউটডোরে বর্তমানে যেটা আছে হেডেক নাই, এরকম আমরা নাই। সো আমাদের বোথ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যান্ড আমাদের এক্সাম ওরিয়েন্টেড দুইটা ক্ষেত্রেই আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথমে একটু দাগাই দিচ্ছি। হচ্ছে আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা স্টার, ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি অলওয়েজ বলেছে এখান থেকে অ্যাবাউট এটা ইনফিনিটি স্টার। ইনভেস্টিগেশন দুইটা স্টার, প্রেজেন্টিং প্রবলেম এর মধ্যে হেডেক ইনফিনিটি স্টার, ডিজিনেস দুইটা স্টার, স্ট্যাটাস অ্যাপলেপটিকাস একটা, কোমা একটা স্টার, ডেলিরিয়াম একটা স্টার, সেন্সরি ডিস্টারবেন্স একটা স্টার, অ্যাবনর্মাল মুভমেন্ট 2 স্টার, ব্যালেন্স এন্ড ভার্টাইগো 2 স্টার, গেইট ট্রিপল স্টার, স্পিচ ল্যাঙ্গুয়েজ দুইটা স্টার, দেন হচ্ছে বালবাস সিউডোবাল্ডার ইনফিনিটি স্টার, স্লিপ ডিস্টারবেন্স দুইটা স্টার। নেক্সট হচ্ছে হেডেক যেটা বললাম ইনফিনিটি, এপিলেপসি ইনফিনিটি স্টার, ডিসঅর্ডারস অফ স্লিপ একটা স্টার, নিউরো ইনফ্লামেটরি ডিজিজ দুইটা স্টার, প্যারানিওপ্লাস্টিক একটা, ডিজেনারেটিভ তিনটা স্টার দিবেন, ইনফেকশন তিনটা স্টার, ইন্ট্রাক্রেনিয়াল মাস দুইটা স্টার, disorders of spine and spinal cord দুইটা স্টার, disease of peripheral nerve তিনটা স্টার, মাসকুলার জাংশন দুইটা, মাসেলস দুইটা। এই হচ্ছে আমাদের। নেক্সট আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ক্রানিয়াল নার্ভ যেটা আসছে প্রথমে হচ্ছে এখানে যদি দেখি তাহলে দেখেন যে আমরা স্পেশালি নিউরোলজিক্যাল এক্সামিনেশন শুরু হয় স্ট্যান্স এন্ড গেইট থেকে। গেইটে আমরা কি কি জিনিস দেখি? ইউজুয়ালি পোস্টার, রম্বাস স্টেপস, আর্ম সুইং, প্যাটার্ন অফ গেইট এন্ড 10 টাইম গেইট। এই জিনিসগুলো আমরা দেখবো। আর জেনারেল অ্যাপিয়ারেন্স, ফেশিয়াল এক্সপ্রেশন। ব্যাকে দেখেন মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রে আমরা উইঙ্গিং অফ রাইট স্কাপুলা, এটা এরকম একটা টার্ম পেতে পারি, উইঙ্গিং অফ স্কাপুলা। থার্ড নার্ভ পালসি একটা ছবি দিয়ে আছে, ডাউন এন্ড আউট, আইটা ডাউন এবং সরি আচ্ছা নিচে নামা দিলে ভাই স্ক্রিনটা একটু বড় দেখা যায় এখানে। আচ্ছা, ডাউন এন্ড আউট, রাইট সাইড অফ 12 নার্ভ পালসি, এখানে আমি যেটা ইন্ডিকেট করতে যাচ্ছি দেখেন, এগুলো আমরা পরে আবার পড়বো। রাইট সাইড অফ টাং, টাঙের ক্ষেত্রে সেম সাইড। মোটরের ক্ষেত্রে দেখেন একটা জিনিস বলছে, সার্ভাইকাল রিবের ক্ষেত্রে থিনার মাসেল ওয়াস্টিং হয়। নেক্সট এক নম্বরে যেটা বললাম গেইটে চলে আসি, এটা হচ্ছে এই বক্সটা দেখেন, এটা হচ্ছে আপনার গেইটের বক্স। তো এখানে যেটা আছে এক্সামিনেশন অফ গেইট এন্ড পোস্টার। গেইটের ক্ষেত্রে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কোথায় প্রবলেম কি হতে পারে, কোন প্রসিডিওর আমরা ফলো করব, দেন হচ্ছে আমাদের অ্যাবনর্মালিটি, ওই অ্যাবনর্মালিটি থাকলে কি ডিজিজ, এইটা হচ্ছে ইনফিনিটি স্টেপ। এক নম্বরে যেটা আছে রাইজিং ফ্রম চেয়ার, অনেক পেশেন্টই দেখা যাচ্ছে বলবে যে আমি বসলে উঠতে পারি না, এটা কিন্তু আপনি প্রায় পান। অথবা মাটিতে যদি বসতে বলেন ভর্নাতে উঠতে পারে না। তো এরকম ডিফিকাল্টি ইন রাইজিং যদি থাকে, সেটা বোঝায় যে প্রক্সিমাল মায়োপ্যাথি, প্রক্সিমাল মাসেল উইকনেস। আমি মাসেল উইকনেস বিভিন্ন রকম পড়বো, প্রক্সিমাল এবং ডিস্টাল, এটা দিয়ে বোঝাচ্ছে আপনার প্রক্সিমাল মাসেল উইকনেস। নেক্সট হচ্ছে আপনি বললেন একটু হেঁটে দেখান, তো দেখবেন যে পেশেন্টটা হাঁটা শুরু করতে প্রবলেম হচ্ছে, গেইট ইনিশিয়েশনের প্রবলেম। দেন আপনার চিন্তা করতে হবে যেটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর পার্কিনসনিজম।
পার্কিনসনিজম। ওকে, নেক্সট শুরু করলো একজন মানুষ, আসতে হলেও শুরু করলো। শুরু করার পরে আপনি যদি দেখেন যে তার পোস্টারটা, অর্থাৎ সে পোস্টারটা স্তূপ মানে সামনের দিকে ঝুঁকে আছে, সে যদি ঝুঁকে হাঁটে, একটু পুজো হয়ে হাঁটে, দ্যাট মিনস তাকে আপনি ধারণা করতে পারবেন হাঁটা দিয়েই যেটা পার্কিনসন ডিজিজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি পোস্চুরাল ইনস্টেবিলিটি। পোস্চুরাল ইনস্টেবিলিটি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রেট্রোপালশন আর একটা হচ্ছে অ্যান্টেরিওপালশন। রেট্রোপালশন মানে আপনার পিছন দিকে পড়ে যাওয়া, পোস্চুরাল ইনস্টেবিলিটি মানে হচ্ছে লস অফ ব্যালেন্স। সে ব্যালেন্স হারিয়ে যদি পিছন দিকে পড়ে যেতে থাকে সেটাকে বলা হয় রেট্রোপালশন। আর যদি ব্যালেন্সটা হারিয়ে সে যদি সামনের দিকে পড়ে যেতে থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিওপালশন। এটা হচ্ছে পার্কিনসনিজম। নেক্সট আমরা দেখবো যে আর্মস ডিউরিং ওয়াকিং, রিডিউস আর্ম সুইং। সে হাঁটতেছে কিন্তু হাতের মুভমেন্ট করতেছে না, তাহলে বুঝতে হবে পার্কিনসনিজম। ইভেন আপার মোটর নিউরন লেশন এটাতেও হতে পারে, আমরা কিন্তু পার্কিনসনিজম সবাই জানি। এনহ্যান্স ট্রিমর, যখন হাঁটাচলা করছে, ইনিশিয়েশন করতেছে, তখন ট্রিমরটা বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ পার্কিনসনিজম। ডিস্টোনিক পোস্চার, পোস্চারটা ডিস্টোনিক, সেটা হচ্ছে ডিস্টোনিয়া। এবার আসেন গেইট প্যাটার্ন, এইটা আরো বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সার্কামডাকশন, এগুলো আপনারা নেটে ভিডিও দেখবেন, নাহলে আসলে বোঝানো কঠিন। সার্কামডাকশন মানে সে একটা সার্কুলার প্যাটার্নে লেগটা ঘোরাবে, সেটা কখনোই হেমিপ্যারেসিস, টিপিক্যালি আফটার স্ট্রোক। স্ল্যাপিং গেট বা হাই স্টেপিং গেট, স্ল্যাপিং গেট বা হাই স্টেপিং গেট, সেটাকে কি বলে? L5 রেডিকুলোপ্যাথি অর কমন পেরিনিয়াল নার্ভ লেশন, ফুট ড্রপ হলে হয়। নেক্সট হচ্ছে ন্যারো বেসড শর্ট স্ট্রাইড, পার্কিনসনিজম। সিজার গেট, দেন হচ্ছে সিজার গেট যাবতীয় স্পাস্টিক প্যারাপ্যারালিসিস, স্পাস্টিক প্যারাপ্যারালিসিস। নেক্সট আছে আপনার ওয়াইড বেসড আনস্টেডি আনএবল টু পারফর্ম টেন্ডেম গেট। ওয়াইড বেসড, আপনি দেখতেছেন একটা পেশেন্টের হাঁটার মধ্যে তার গ্যাপটা অনেক বেশি, ওয়াইড বেস, দুই পায়ের মধ্যে গ্যাপটা অনেক বেশি, সেটাকে বলা হয় বেস। সে আনস্টেডি, দাঁড়াতে পারছে না, এবং তখন আপনি তাকে বলবেন যে টেন্ডেম গেটটা দেখাইতে। টেন্ডেম গেট দেখাইতে হিল টো টাচ করে, হিল টো টাচ করে একটা লাইন বরাবর হাঁটতে বলবেন। অর্থাৎ ধরেন আপনার হসপিটালে টাইলস রয়েছে, টাইলসের দাগটা দেখিয়ে বললেন এই দাগ বরাবর আপনি পায়ের গোড়ালির সাথে টো, আপনার আঙুলটা লাগিয়ে সোজাভাবে হেঁটে চলে যাবেন। ঠিক আছে, একটা পায়ের গোড়ালি আর একটা পায়ের আঙুল লাগবে, তারপরের পায়ের গোড়ালি, তারপরের পায়ের আঙুল, এইভাবে লাগবে। এই গেটটাকে বলা হয় টেন্ডেম গেট। তো দেখা যাবে সে আনএবল হবে, আনএবল টু পারফর্ম টেন্ডেম গেট, এটাকে বলা হয় সেরেবেলাল লেশন। আর ওয়ার্ডলিং গেট মানে হচ্ছে হাঁসের মতো হেলে দুলে হাঁটবে, হেলে দুলে, একবার এই পাশে একবার এই পাশে, একবার ডান সাইড একবার বাম পাশে। ঠিক আছে, সেটাকে বলা হয় মায়োপ্যাথিস অর প্রক্সিমাল উইকনেস, মায়োপ্যাথিস অর প্রক্সিমাল উইকনেস। তো এই গেট থেকে আপনাদের অলওয়েজ কোশ্চেন থাকে, তো এই কোশ্চেন গুলো একটু খেয়াল করে পড়তে হবে। আর গেটের সবচেয়ে ভালো হয় আপনারা যদি ইসে দেখেন, নেটে ছবি দেখেন, তাহলে দেখবেন যে, ভিডিও দেখবেন তাহলে সহজ হবে। নেক্সট হচ্ছে এক্সামিনেশন অফ ক্রানিয়াল নার্ভ। ক্রানিয়াল নার্ভ আমাদের পড়া লাগে, এক্ষেত্রে অলফ্যাক্টরি, অপটিকে দেখেন আমরা কি দেখি, অপটিকে দেখি ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল ফিল্ড, পিউপিলার ইরেকশন এন্ড অপথ্যালমোস্কোপি। অকুলোমোটর, পিউপিল সাইজ, সিমেট্রি এন্ড রিঅ্যাকশন। এবং আই মুভমেন্ট, আই মুভমেন্টে কে কে হেল্প করছে দেখেন, 3, 4 এন্ড 6, এবং 3, 4 এবং 6 এর মধ্যে আপনার LR6 অর্থাৎ ল্যাটারাল রেক্টাস দেয় 6 নম্বর, SO4 সুপিরিয়র অবলিক দেয় 4 নম্বর, বাকি যা আছে সবগুলো দেয় 3। কর্নিয়াল রিফ্লেক্স, এটা কিন্তু ট্রাইজেমিনাল, মনে হয় আই মানেই 3, 4, 6, কিন্তু খেয়াল করে দেখেন কর্নিয়াল রিফ্লেক্স কিন্তু ট্রাইজেমিনাল, এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, গ্লসোফারেঞ্জিয়াল, আমরা সোয়ালোইং, এটা আমাদের লাগবে। ভ্যাগাসের ক্ষেত্রে প্যালাটাল ডেভিয়েশন, এটা কোন দিকে ডেভিয়েশন হয়? অপোজিট সাইডে। সোয়ালোইং দেখে আমরা ভ্যাগাস বুঝি, কফ দিতে বলি, সেটাকে বলে বোভাইন কফ, অর্থাৎ গরুর কাশির মতো, গরু যেরকম কফ দেয় কফ দেয়। চলে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, দুইটা মাসেলে সাপ্লাই দেয়, ওয়াস্টিং অফ ট্র্যাপিজিয়াস এন্ড স্টার্নিক্লেডোমাস্টয়েড, এই দুইটা মাসেলে অ্যাক্সেসরি সাপ্লাই। আর হাইপোগ্লোসাল আছে, যেটা দেখেন টাং প্রোট্রুশন করে আমরা দেখবো কোন দিকে ডেভিয়েশন, যেদিকে ডেভিয়েশন থাকবে লেশন সেই দিকে, এটা কিন্তু সেম সাইড হাইপোগ্লোসালটা।
নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার রুটের ক্ষেত্রে যেটা দেখি, নার্ভ রুট, এটা হচ্ছে রিফ্লেক্স, এটা ট্রিপল স্টার। বাইসেপস হচ্ছে C5, C6 সুপাইনেটা, C7 ট্রাইসেপস, ফিঙ্গার জার্ন, এইগুলো আপনাদের পারেন মুখস্থ করে ফেলতে হবে, এগুলো কিছু করার নেই, বিভিন্ন ভাবে মুখস্থ করা যায়, করে ফেলবেন। নি, নি দেখেন, নি লিখতে 4টা শব্দ লাগে, KNEE, তো এটা হচ্ছে L4। আর অ্যাঙ্কেল জার, অ্যাঙ্কেল জার হচ্ছে S1, অ্যাঙ্কেল জার S1। অ্যাঙ্কেলে আমরা একটাই দেখি, তাই না? অ্যাঙ্কেল হচ্ছে একটাই দেখি, অ্যাঙ্কেল হচ্ছে S1। অনেকে L5S1 বলে, ওইটা আসলে বইয়ে থাকলে ট্রু আসবে, বাট স্পেশালি S1ই দেয়। এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা কি বলেন তো? হ্যালো, আমি এই ক্লাসে পরে সাথে কথা বলছি, আচ্ছা সরি। এই যে এই ছবিটা ইন্ডিকেশন দিয়ে কি বোঝায়, কেউ বলতে পারবেন? এই ছবিটার নাম কি? আমি একটু নার্ভাস সিস্টেম দেখতে বলেছিলাম, কেউ দেখছেন কিনা? মোটর হোমানকুলাস। হ্যাঁ 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 হ্যাঁ, মোটর হোমানকুলাস। আর এটা দিয়ে, এটা হচ্ছে, সেন্সরি হোমানকুলাস। এটা দিয়ে কি বোঝায়? এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। প্রি সেন্ট্রাল জাইরাস, যেটা এটা হচ্ছে মোটর অ্যাক্টিভিটি গুলা যেগুলা এগুলা রিফ্লেক্ট করে। আর পোস্ট সেন্ট্রাল যে সেন্সরি, পোস্ট সেন্ট্রালটা সেন্সরি। আচ্ছা গুড, দেখ এতটুকু বুঝলে আমি খুশি। আচ্ছা এবার আসি, এবার দেখেন, এটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস। হ্যাঁ, এটা সেন্ট্রাল সার্কাস, এর সামনে যেটা আছে সেটা হচ্ছে প্রি সেন্ট্রাল, পরে যেটা আছে সেটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল। প্রি সেন্ট্রাল মানে হচ্ছে মোটর, ঠিক আছে, আর পোস্ট সেন্ট্রাল মানে হচ্ছে আপনার সোমাটিক। খেয়াল করে দেখেন, আমি একটা নিয়ে আসি। তো ধরেন এইটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। হোমানকুলাস মানেই দেখেন যে আপনার ব্রেনের মিরর ইমেজ, ব্রেনের মিরর ইমেজ। খেয়াল করে দেখেন, পা উপরের দিকে, মাথা নিচের দিকে, জিহ্বা আরো নিচের দিকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রেনের হোমানকুলাস, অর্থাৎ মিরর ইমেজ, মিরর ইমেজ অফ ব্রেন। ব্রেন আসলে সবকিছু উল্টো ভাবে দেখে। তো দেখেন এখানে হচ্ছে পা, এতটুকু পা, এখানে নি, ট্রাঙ্ক, আর্ম, এবং এতটুকু দেখেন পুরো জায়গাটাই হচ্ছে থাম। এবং ঠিক আছে, থাম্বের জায়গা আমি যেটা ইন্ডিকেট করতে হচ্ছে, থাম্বের জায়গা এবং মাউথের জায়গা অলমোস্ট কিন্তু কাছাকাছি। দেখেন এখান থেকে শুরু করে এই আর্মের বা থাম্বের যতটুকু জায়গা এবং মাউথের যতটুকু জায়গা অলমোস্ট অনেকটাই কাছাকাছি, এবং টাং আরো নিচে। এটা দিয়ে বুঝাই যে ধরেন কোনো কারণে আপনার একটা পেশেন্ট আসলো স্ট্রোক নিয়ে, তার পায়ে উইকনেস, তার পায়ে উইকনেস, তাহলে আপনি বুঝবেন তার লেশনটা কোন সাইডে হয়েছে। একটা পেশেন্টের তার মুখটা বাঁকা হয়ে গেছে, আপনি বুঝবেন তার লেশনটা মোস্ট প্রবাবলি এই সাইডে। পায়েটা স্পেশালি ইউনিল্যাটারাল পায়ে উইকনেস, আপনি বুঝবেন যে তার এই সাইডে এত উইকনেস। দেন আপনার বিচার করতে হবে যে এখানে কোন আর্টারি সাপ্লাই দেয়, তারপর আপনি বুঝতে পারবেন তাহলে কোন আর্টারির জন্য কোনটা ব্লক হয়েছে, কোন আর্টারিটা অবস্ট্রাকশন হয়েছে, তার কোন ধরনের স্ট্রোক হয়েছে। দেখবেন যে প্রায় একটা প্যাটার্ন দিয়ে আপনাদের কোশ্চেন আসে যে কোন আর্টারি গেছে। তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কাজে লাগে। একই রকম জিনিস এটাও দেখেন, পা এই যে শুয়ে আছে, হাত লম্বা করে দিছে, এই হচ্ছে থাম, এই হচ্ছে ফেস, দেন টিথ, দেন হচ্ছে টাং। এই যে এতটুকু, এই যে এই দাগটাই থাম পর্যন্ত এতটুকু, হ্যাঁ, এখানটা আমি যদি একটা দাগ টানি, এই উপরের অংশটুকু ছাড়া, উপরের অংশটুকু ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে MCA সাপ্লাই দেয়, ঠিক আছে, MCA সাপ্লাই দেয়। এতটুকু অংশ, এই ক্রস অংশটুকু পুরোটাই MCA সাপ্লাই দেয়। আর এটুকু হচ্ছে ACA, এটুকু হচ্ছে ACA দেয়। আর এখানে অল্প একটু অক্সিপিটালের অল্প অংশটুকু দেয় PCA। এটা আমরা পরে আরো জানবো ব্লাড সাপ্লাই দেখার সময়। তো ইউজুয়ালি ACA সাপ্লাই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যখন
অক্লুশন হয় তখন লেগ উইকনেস আসে। আর যখন ভিজুয়াল অ্যাম্প্রেশন হয় তখন পিসিএ অক্লুশন নিয়ে আসে, বাকি সবই মোটামুটি এমসিএ নিয়ে আসে। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমাদের কিছু নিউরোলজিক্যাল ইমার্জেন্সি আছে, নামগুলো একবার পড়লেই হবে, নিউরোলজিক্যাল ইমার্জেন্সি যেগুলো ইমিডিয়েটলি অ্যানালাইসিস করা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানাটমি এন্ড, এই ছবিটা খুবই ভালো করে দেখবেন, ছবির মধ্যে অনেক সুন্দর, ছবিটা একটু ভালো করে দেখেন। দেখেন এটা হচ্ছে আপনার যেটা আছে সেলস আছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুই ধরনের সেলস আছে, একটা হচ্ছে নিউরন এবং হচ্ছে সাপোর্টিং সেল। নিউরন হচ্ছে 10 to the 10 টাইপ, প্রায় 10 লক্ষ নিউরন আছে, তাই না? আচ্ছা, নিউরন বেশি না নিউরোগেলিয়া বেশি, সাপোর্টিং সেল বেশি, কোনটা বেশি থাকে ব্রেইনে? সাপোর্টিং। সাপোর্টিং সেল, এবং 10 টাইমস বেশি থাকে, ঠিক আছে? তাহলে 10 টাইমস বেশি থাকে নিউরন থেকেও, নিউরনের সাপোর্টিং সেলটা অনেক বেশি। সাপোর্টিং সেল কি আছে? সাপোর্টিং সেলের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে গিলিয়াল সেল আর হচ্ছে এপেন্ডাইমাল সেল। সাপোর্টিং সেলের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, অল আর ডেভেলপ ফ্রম নিউরাল টিউব except microglial cell which is developed from bone marrow। একদম মুখস্থ লাইন। সাপোর্টিং সেলের মধ্যে কি আছে? গ্লিয়াল সেল এন্ড এপেন্ডাইমাল সেল। গ্লিয়াল সেল আর 3 টাইপস। কি কি আছে? একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা আছে অলিগোডেন্ড্রোসাইট এন্ড মাইক্রোগ্লিয়াল সেল। এই হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? এই তিনটা হচ্ছে গ্লিয়াল সেল, আর একটা আছে হচ্ছে এপেন্ডাইমাল সেল। তাহলে সাপোর্টিং সেল আর 2 টাইপ, একটা হচ্ছে গ্লিয়াল সেল এন্ড এপেন্ডাইমাল সেল। গ্লিয়াল সেল আর 3 টাইপ, ঠিক আছে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আর মাইক্রোগ্লিয়াল সেল। অ্যাস্ট্রোসাইটের অনেকগুলো কাজ আছে, অ্যাস্ট্রোসাইটের মধ্যে একটা কাজ দেখেন, এই যে অ্যাস্ট্রোসাইটের এরকম, এই যে এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, হ্যাঁ এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটের এরকম এগুলো থাকে ফুড প্রসেস, এই যেগুলো হচ্ছে ফুড প্রসেস। এই ফুড প্রসেসের মাধ্যমে অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে? ব্লাড ব্রেন, এই যেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটের এটা হচ্ছে ফুড প্রসেসের মাধ্যমে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। আর এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কি করে দেখেন, এটা হচ্ছে নিউরন, এটা নিউরন ডেনড্রাইট, আর লম্বা হয়ে বের হয়ে আসলে একজন, একজনের গায়ে এই যে একটা মায়োলিন শীট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একজনের গায়ে একটা মায়োলিন শীট দিয়ে দিয়েছে, ঠিক আছে? মায়োলিন শীট দিয়ে দিয়েছে। এটা আবার দেখাইছে, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি থাকে তাহলে এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই মায়োলিন শীটটা তৈরি হয় সোয়ান সেলের মাধ্যমে, আর মাইক্রোগ্লিয়াল সেল যেটা বললাম, মাইক্রোগ্লিয়াল সেল হচ্ছে ম্যাক্রোসাইট থেকে আসে, এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। আর এপেন্ডাইমাল সেল যেটা, সেটা সিএসএফ এর ভেন্ট্রিকলকে লাইনিং করে, লাইনিং অফ সিএসএফ ভেন্ট্রিকল। এই যে সিএসএফ ভেন্ট্রিকল এই লাইনিং এ আছে কি? এপেন্ডাইমাল সেল। অর্থাৎ এই পাশে সিএসএফ, এই পাশে হচ্ছে গিলিয়াল সেল, মাঝখানে আছে এপেন্ডাইমাল সেল। এই যে সেলস অফ নার্ভাস সিস্টেম, এতক্ষণ এই কথাগুলোই বললাম। In addition to neuron, there are 3 types of glial cell. Astrocyte, অ্যাস্ট্রোসাইটের অনেকগুলো কাজ আছে, এর মধ্যে দেখবেন একটা আছে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক আর ব্লাড ব্রেইন ব্যারিয়ার, পরে আছে দেখেন আর ফুড প্রসেস। সব কাজগুলো দিয়ে আছে, এগুলো করে ফেলবেন। অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল, মেসেনকাইমাল সেল। নেক্সট হচ্ছে যেটা আছে জেনারেশন অফ ইম্পালস এন্ড নার্ভাস সিস্টেম। ইম্পালস এন্ড নার্ভাস সিস্টেম, এটা আমাদের নার্ভাস সিস্টেম পরবর্তীতে কাজে লাগবে। এই ছবিটা একটু দেখেন কিভাবে একটা নার্ভ ইম্পালস জেনারেশন হয়। এই যে একটা অ্যাকশন পটেনশিয়াল আসলো, ক্যালসিয়াম গেটেড ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়, তারপরে যে সিনাপটিক ভেসিকল গুলো আছে এইগুলো ফিউজ হয়, তারপরে নিউরো ট্রান্সমিটার গুলো এরকম রিলিজ হয়, নিউরো ট্রান্সমিটার গুলো পরে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে অ্যাক্টিভেট করে, এমআরএ কে অ্যাক্টিভ করে, সেল কন্ট্রাকশন হয়, মাসকুলার কন্ট্রাকশন হয়, ঠিক আছে? এরকম একটা মেকানিজম আছে, এরকম নিউরো ট্রান্সমিটার আছে অ্যাটলিস্ট প্রায় 20 টাইপস। এই ছবিটা একবার পরে এটা একবার রিডিং দিলেই হবে। ফাংশনাল অ্যানাটমি নেক্সট আছে যেটা, সেটা হচ্ছে ফাংশনাল অ্যানাটমি অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের আগে যেটা বললাম, এই যেটা হচ্ছে এই ছবিটাই দিয়েছে আপনাদের।
ছবিটা যেটা দিয়েছে যেটা হচ্ছে ছবি অ্যাঞ্জেল, এটা হচ্ছে প্রিসেন্টাল জাইগাস। প্রিসেন্টাল জাইগাসের সামনে যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ার মোটর, স্পেশালি মোটরের সাথে বিহেভিয়ার কন্ট্রোল করে। আর পোস্ট সেন্ট্রাল যেটা হচ্ছে প্যারাইটাল, সেটা হচ্ছে সেন্সেশন এন্ড পারসেপশন, সেন্সরিয়াল অংশ ক্যারি করে। কথাগুলো আছে। নেক্সট হচ্ছে যেটা আছে সেরেব্রাল, এই বক্সটা। এই বক্স থেকে কোশ্চেন আসে না এরকম নাই, হ্যাঁ। নেক্সট হচ্ছে যে 25-2 নম্বর বক্স হচ্ছে কোশ্চেন আসবেই, দেখে রাখতে পারেন, কোশ্চেন আসবেই, অলমোস্ট অলওয়েজ কোশ্চেন আসে এখান থেকে। তো এই বক্সটা 100% ইম্পর্টেন্ট। এটা আসলে আমাদের পড়াশোনা আরো সহজ হবে। আচ্ছা, সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ারে আমরা জানি একটা লোব হচ্ছে ডমিনেন্ট থাকে আর একটা হচ্ছে নন ডমিনেন্ট লোব থাকে। তো আমরা সবাই জানি যে আমাদের রাইট হ্যান্ডেড যারা, তারা হচ্ছে তাদের লেফট সাইডেরটা ডমিনেন্ট, আর যারা লেফট সাইডের তাদের রাইট হ্যান্ড ডমিনেন্ট। এইভাবেই আমরা শিখে এসেছি। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে ডমিনেন্সি, এটা নির্ভর করে কিসের উপরে? একটা মানুষের রাইট লোব ডমিনেন্ট হবে নাকি লেফট লোব ডমিনেন্ট হবে, এটা নির্ধারণ করে কে? এটা নির্ধারণ করে আপনার লিম্ব ডমিনেন্স এন্ড ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স, অর্থাৎ লিম্ব ডমিনেন্স এন্ড ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স। আমরা লিম্বের কথা সবাই জানি, বাট ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স বলতে বোঝাচ্ছে লিম্ব ডমিনেন্স এন্ড ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স। তো ফ্রন্টাল লোবের দুইটা আছে, প্যারাইটাল লোবের দুইটা আছে, এরকম সবারই আছে। তো যে লোবের অংশটা ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে সেটাই হচ্ছে আপনার ডমিনেন্স। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এইটা পুরাটাই পড়বে। টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, আর এইগুলো আমি পরে কিসের সময় পড়াবো, স্ট্রোক করানোর সময় পড়াবো, সেটা আমাদের কাজে লাগবে। ছবিটা আমরা দেখি, ছবিটা এই যে ফ্রন্ট, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসের সামনে হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স এরিয়া, প্রাইমারি মোটর কর্টেক্স এরিয়া। তারপরে হচ্ছে আপনার এটা ফ্রন্টাল এরিয়া, এখানে হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রোকাস এরিয়া, ব্রোকাস এরিয়ার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল হয়, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল হয়, ব্রোকাস এরিয়ার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল হয়। দেন হচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল লোব, এই অতটুকু অংশ, এটা হচ্ছে প্রাইমারি সেন্সরি এরিয়া। তারপর প্রাইমারি সেন্সরি এরিয়াতে দুইটা অংশ আছে, সুপ্রামার্জানাল জাইরাস এন্ড অ্যাঙ্গুলার জাইরাস। অ্যাঙ্গুলার জাইরাস এখানে স্পেশালি আছে আপনার 5 নম্বর। 5 নম্বর হচ্ছে বার্নিক্স এরিয়া, 5 নম্বর হচ্ছে বার্নিক্স এরিয়া, যেটা ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে। আর 3-4 দেখেন আছে টেম্পোরাল লোবে, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স এন্ড অডিটরি, সরি ভেস্টিবুলার কর্টেক্স এন্ড অডিটরি কর্টেক্স, কর্টেক্স এন্ড অডিটরি কর্টেক্স। এই পর্যন্ত পুরোটাই পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেমের মধ্যে কি কি আছে? ব্রেইন স্টেম কি কি নিয়ে গঠিত? পন্স মিড ব্রেন, হুম, মেডুলা। পন্স, মিড ব্রেন আর মেডুলা। আর হাইন্ড ব্রেন? জি, হাইন্ড ব্রেন আছে না আরেকটা শব্দ, হ্যাঁ, হাইন্ড ব্রেন সেরেব্রামটা, সেরেবেলামটা অ্যাড হবে, হ্যাঁ, সেরেবেলাম। সেরেবেলামটা অ্যাড হবে। ওকে। আচ্ছা, তো আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, আমরা ব্রেন স্টেম আছে, ব্রেন স্টেমে এই যে আমি এই অংশটা ইন্ডিকেট করতে চাচ্ছি, কোথা থেকে কোন নার্ভ আসে, আমাদের এই অংশটা একটু লাগবে। আচ্ছা, এটা ছোট করে দিই। দেখেন এখানে যেটা আসছে এটা হচ্ছে পন্স, সরি এটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন। তারপরে দেখেন এটা হচ্ছে আপনার পন্স, আর নিচের এটা অংশ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর এটা হচ্ছে সেরেবেলাম। তো মিড ব্রেন থেকে ইউজুয়ালি দুইটা নার্ভ আসে, একটা হচ্ছে 3 এবং 4। ঠিক আছে, 3 এবং 4 এটা আসে মিড ব্রেন থেকে। 5, 6, 7, 8 এটা আসে পন্স থেকে। 5, 6, 7, 8 এটা আসে পন্স থেকে। এটা আমরা ব্রেন স্টেম সিনড্রোম যখন পড়বো তখন খুব হেল্পফুল হবে, এটা ছাড়া বুঝতে পারবো না এই ছবিটা মাথায় না থাকলে। খেয়াল করে দেখেন 5 থেকে 8 পর্যন্ত আসে পন্স থেকে, আর 9, 10, 11, 12 এটা আসে মেডুলা থেকে, আমরা সবাই জানি। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি
6 নাম্বার যেটা, সেটা নিউক্লিয়াস দেখেন কিছুটা পন্টাইনের দিকে চলে যায় এবং কিছুটা সেরেব্রাল ল্যাটারালি থাকে, এবং 7 এর নিউক্লিয়াসটা দেখেন 6 কে একটা ক্রস করে তারপরে নামে। এই শব্দটা একটু মনে রাখেন, 6 কে ক্রস করে নেমে আসে। আচ্ছা, আর 5 দেখেন ট্রাইজেমিনাল যে নিউক্লিয়াস, এটা হচ্ছে সবচেয়ে বড়। দেখেন এখান থেকে শুরু হয়ে এই উপরে এই অংশ দিয়ে শুরু হয়ে নিচে এই পর্যন্ত কিন্তু 5 বিস্তৃত। অর্থাৎ 5 যদিও পন্টাইন থেকে আসছে, কিন্তু এর বিস্তৃতি উপরে মিড ব্রেন পর্যন্ত অলমোস্ট, এবং নিচে মেডুলা অবলঙ্গাটা পর্যন্ত। এটা বোঝাইতে পারছি? এই যে চিত্রটা খেয়াল করছেন, আর এটা হচ্ছে সেন্সরি ট্রাক, আর এটা হচ্ছে মোটর ট্রাক। এটা আসতেছে, এটা যাচ্ছে। এই জিনিসটা আপনাদের লাগবে, ব্রেন স্ট্রোম সিনড্রোম পড়ার সময় বেশ কাজে লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ব্রেন স্টেমের এগুলো পড়বেন, রেটিকুলার ফর্মেশনে কি করে, পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট। আগে রেটিকুলার ফর্মেশন আপনার কি করে, দুইটা শব্দ পাবেন, রেটিকুলার ফর্মেশন এন্ড লিম্বিক সিস্টেম। রেটিকুলার ফর্মেশন হচ্ছে বায়োলজিক্যাল ক্লক এন্ড অ্যারোজলে হেল্প করে, আর লিম্বিক সিস্টেম হচ্ছে আপনার রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে সাহায্য করে, এবং ইমোশন, আপনার ইমোশন মেনটেন করে লিম্বিক সিস্টেম। আর উপরে যেটা বলেছিলাম, উপরে দেখবেন যে বেজাল গ্যাংলিয়া পাচ্ছেন, বেজাল গ্যাংলিয়া যেখানেই পাবেন, বেজাল গ্যাংলিয়া ভিতরে পড়লেই পাবেন, বেজাল গ্যাংলিয়া সবই পড়তে হবে। বেজাল গ্যাংলিয়া মেইনলি আপনার পোস্টার, ভলেন্টারি মুভমেন্ট আর মোটর কন্ট্রোল করে। পোস্টার, ভলেন্টারি মুভমেন্ট আর মোটর কন্ট্রোল করে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এখানে একবার রিডিং দিলে হবে, তেমন কিছু কথা লেখা আছে। আচ্ছা, সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আচ্ছা, সেন্সরি সেল বডি গুলো কোথায় থাকে? ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট গ্যাংলিয়া। আর মোটর পেরিফেরাল নার্ভ সিস্টেম কোনটা? অ্যান্টেরিয়র হর্ন, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। মোটর গুলো কি রিলিজ করে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম মানে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, নার্ভাস সিস্টেমের যেটা ক্লাসিফিকেশন আছে, এটা কি একটু দেখেছিলেন কেউ? আমি যে দেখতে বলেছিলাম নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা, জি ভাইয়া, একটু বলেন। দেখছিলাম। হ্যাঁ, বলে ফেলেন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রালের ভিতরে হচ্ছে ব্রেইন, স্পাইনাল কর্ড, আর পেরিফেরালের ভিতরে হচ্ছে ক্রেনি, স্পাইনাল নার্ভস, আর হচ্ছে যে নার্ভ, পেরিফেরাল নার্ভ। আচ্ছা, ঠিক আছে, সেন্ট্রাল পর্যন্ত খুবই ভালো বলছেন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ড। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, সেটা আছে দুই প্রকার। একটা আছে আপনার সোমাটিক, আর একটা আছে অটোনমিক। হ্যাঁ, যেভাবে আমি বলি এভাবে দেখেন পড়তে সহজ হবে। সোমাটিক এবং অটোনমিক। সোমাটিক মানে আপনার ভলান্টারি, আর অটোনমিক মানে ইনভলান্টারি, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিন্তু এরকম কোনো ক্লাসিফিকেশন নাই, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ভলান্টারি নেই, ইনভলান্টারি নেই। ঠিক আছে, পেরিফেরালের যেটা আসছে সেটা আপনার ভলান্টারি হতে পারে, ইনভলান্টারি হতে পারে। যদি ভলান্টারি হয় সেটা আপনার সোমাটিক, আর যদি ইনভলান্টারি হয় সেটা হচ্ছে মোটর, সরি, ইনভলান্টারি যদি হয় সেটা হচ্ছে অটোনমিক। সোমাটিকের মধ্যে কয়টা ভাগ আছে? সোমাটিকের মধ্যে দুইটা ভাগ। একটা হচ্ছে ভলান্টারি, যেটা সেটা সেন্সরি হতে পারে, আর অথবা মোটর হইতে পারে। সেন্সরি হইতে পারে, মোটর হইতে পারে। সেন্সরি মানে আপনার অ্যাফারেন্ট, আর মোটর মানে ইফারেন্ট। ঠিক আছে, আর অটোনমিকের মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে দেখেন এবার আপনার সবগুলো একটার মধ্যে চলে আসে। আদারওয়াইজ মনে হয় যে সোমাটিক কোথায় দিব, সেন্সরি কোথায় দিব, এরকম একটা কনফিউশন করবে। বুঝাইতে পারছি জিনিসটা? এবার সহজ হইল না জিনিসটা একটু, নাকি আরেকবার বলতে হবে? না ভাইয়া, আর বলতে হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটর সিস্টেমে আসছি। দেখেন এভাবে কিন্তু এখানে ভাগ করছে, সেন্সরি পেরিফেরাল। সেন্সরি কিন্তু সেন্ট্রাল বলে না, সেন্সরি পেরিফেরাল বলছে। হ্যাঁ, মোটর পেরিফেরাল, অর্থাৎ আপনার পিএনএস কে সেন্সরি, পিএনএস এর সোমাটিক কে দুইটা ভাগে ভাগ করছে, একটা সেন্সরি পেরিফেরাল আর একটা মোটর পেরিফেরাল। আর একটা ভাগ করছে কি অটোনমিক। ঠিক আছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আমাদের যেটা আজকে আলোচনা সেটা হচ্ছে মোটর সিস্টেম। মোটর সিস্টেমের এখানে একটা স্টার দেয়। মোটর সিস্টেমে যেটা আসে, এই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। ছবিটা যেটা হচ্ছে,
এইটা হচ্ছে আপনার মোটর সিস্টেমের ছবিটা দেখেন। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে মোটর সিস্টেমের মেইনলি যেটা ট্রাক সেটাকে বলা হয় ডিসেন্ডিং ট্রাক। ডিসেন্ডিং ট্রাককে বলা হয় কর্টিক্যাল পিরামিডাল ট্রাক। দেখেন এখানে দিছে কিন্তু ফুট, দেখছেন এখান থেকে আসছে ফুট থেকে ইম্পালস। কেন ফুট থেকে আসতে বোঝা যাচ্ছে না এখন? ওই যে হোমানকুলাসে পা কোথায় ছিল দেখেন, এই যে হাত কোথায় ছিল দেখেন, মাউথ কত নিচের দিকে আসছে। এই ফুট মাউথ হ্যান্ড থেকে এরকম বিভিন্ন ধরনের মোটর কর্টেক্স থেকে মোটর সিগন্যাল আসে। মোটর সিগন্যালটা ক্রস করে কি ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুলের ভিতর দিয়ে যায়। তারপরে আস্তে আস্তে আপনার মিড ব্রেইন, দেন এই যেটা হচ্ছে পন্স, পন্স, তারপরে এই যেটা হচ্ছে মেডুলা, মেডুলার একদম লোয়ার এন্ডে এসে, মেডুলার লোয়ার এন্ডে এসে সে ক্রস করে চলে যায়, ক্রস করে স্পাইনাল কর্ডে যায়। এই যে স্পাইনাল কর্ডে চলে গেল, স্পাইনাল কর্ডে যেতে, স্পাইনাল কর্ডে যে সে একটা সিনাপস হয়, এই সিনাপস হয়, তারপরে এফেক্ট ডিজায়ার্ড মাসেলে সে সাপ্লাই দেয়, ডিজায়ার্ড মাসেলে সে সাপ্লাই দেয়, ডিজায়ার্ড মাসেলে সাপ্লাই দেয়। তাহলে এই যে জিনিসটা যেটা বললাম দেখেন, তাহলে জিনিসটা প্রথম থেকে যদি চিন্তা করি তাহলে এর লাইনটা বা কি কি জিনিস ক্রস করতেছে। প্রথমে আছে তার কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স, তারপরে কর্টেক্স এর পরে এই যে বেশি কালো এটাকে বলা হয় কর্টেক্স, তারপরে হচ্ছে এটা হচ্ছে সাবকর্টেক্স, সাবকর্টেক্স, তারপরে ইন্টারনাল ক্যাপসুল, তারপরে ব্রেন স্টেম, আমরা একবারেই বলে দিলাম ব্রেন স্টেম, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, তাই তো। দেন কি হয়েছে, স্পাইনাল কর্ডের পরে এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টেরিয়র হর্ন সেলের পরে এখান থেকে বেরিয়ে গেছে নার্ভ রুট, নার্ভ প্লেক্সাস যাই বলেন না কেন, নার্ভ রুট বা নার্ভ প্লেক্সাস, তারপরে এতটুকু হচ্ছে পেরিফেরাল নার্ভ, তারপরে এটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন, নিউরোমাসকুলার জাংশন, তারপরে হচ্ছে মাসল। এইটা হচ্ছে আপনার একটা পুরো নার্ভের গতিপথ, পুরো নার্ভের গতিপথ। তাহলে এই যে কর্টিক্যাল পিরামিডাল ট্র্যাক থেকে শুরু করে মাসেল পর্যন্ত এটা পুরোটাই হলো একটা মোটর ইউনিট, একটা মোটর নার্ভ। আমাদের কাজের সুবিধার্থে বা ডিজিজের প্যাটার্নের ভিন্নতার জন্য এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যেটা উপর দিকে আছে সেটা আপার মোটর নিউরন, যেটা নিচের দিকে আছে সেটা লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন কতটুকু, এই যে কর্টিক্যাল কর্টেক্স থেকে শুরু করে, কর্টেক্স থেকে শুরু করে এইভাবে নামতেছে, নামতে নামতে আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল, এই অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত খেয়াল করে দেখেন একটা দাগ দিয়ে আলাদা করা আছে, অ্যান্টেরিয়র হর্ন সেল কিন্তু ইনক্লুডেড, অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত হচ্ছে আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনের মধ্যে কি কি আছে, কর্টেক্স, সাবকর্টেক্স, ইন্টারনাল ক্যাপসুল, ব্রেইন স্টেম এন্ড স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর লোয়ার মোটর নিউরনের মধ্যে তাহলে কি হবে, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু করে মাসল পর্যন্ত, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এখানে কি আছে দেখেন, অ্যান্টেরিয়র হর্ন সেল, তারপরে নার্ভ এর রুট বা প্লেক্সাস, যখন একসাথে নার্ভ থাকে সেগুলোকে প্লেক্সাস বলা হয়, যেমন ব্রাকিয়াল প্লেক্সাস, প্লেক্সাসের পরে একটা একটা করে নার্ভ বের হয়ে যায়, রেডিয়াল নার্ভ, ব্রাকিয়াল নার্ভ এরকম, সেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভ, তারপরে নিউরোমাসকুলার জাংশন, তারপরে হচ্ছে মাসেল। এইটুকু হচ্ছে আপনার লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনে যখন পালস হয় সেটাকে বলা হয় আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরনে যদি কোনো ডিজিজ হয় সেটাকে বলা হয় লোয়ার মোটর নিউরন। এটা কি বোঝা গেছে, আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর নিউরন? এটা তো অনেক কনফিউশনের একটা বিষয়, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার বলেন, এটা তো আমি একটা মোটর নার্ভের ক্ষেত্রে বললাম তাই না, যদি বলি ক্রানিয়াল নার্ভের ক্ষেত্রে কি হবে, ক্রানিয়াল নার্ভের ক্ষেত্রে জিনিসটা কেমন হবে বলেন তো? ক্রানিয়াল নার্ভের ক্ষেত্রে, ক্রানিয়াল নার্ভের ক্ষেত্রে ওই যে ব্রেন থেকে আসলো, ব্রেন থেকে এসে এই যে নিউক্লিয়াস পর্যন্ত, আপ টু নিউক্লিয়াস আপার মোটর, আর নিউক্লিয়াস থেকে শুরু করে পরের ইফেক্টর অর্গান পর্যন্ত লোয়ার মোটর। বুঝাইতে পারছি? এখানে যেমন অ্যান্টেরিয়র হর্ন সেল আমাদের মার্কার ছিল, এখানে হচ্ছে নিউক্লিয়াস মার্কার, ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াস। যদি বলি হচ্ছে ফিফথ নার্ভে আপনার হচ্ছে আপার মোটর কতটুকু, তাহলে আপ টু নিউক্লিয়াস, আপ টু এই পর্যন্ত নিউক্লিয়াস, পন্সের নিউক্লিয়াস পর্যন্ত আপার মোটর।
এরপরে থেকে ইফেক্টর অর্গান সিক্স নার্ভ যেখানে সাপ্লাই দিচ্ছে সেটাকে লোয়ার মোটর, থার্ড নার্ভ এই পর্যন্ত হচ্ছে আপার মোটর, চোখে যেটা গেছে পরে এখান থেকে সাপ্লাই সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরনের সংজ্ঞা হচ্ছে কর্টেক্স ফ্রম কর্টেক্স টু আপটোরিয়া অ্যান্টেরিয়র হর্ন সেল ইন কেস অফ cortical fiber, in case of cranial nerve up to anterior up to cranial nerve nuclei. এখন আমরা যদি বলি আপার মোটরে, নেক্সট যদি বলি আপার মোটর নিউরনে কি কি ডিজিজ হয়, আপার মোটর লেশনে কি কি ডিজিজ হয় আপনি বলতে পারবেন না? বলেন তো কর্টেক্সে কি কি ডিজিজ হয়? এই কর্টেক্সে আপনার জানা মতে কি কি ডিজিজ হয় আপনি দেখছেন এরকম ডিজিজ কি হয়? কর্টেক্সে স্ট্রোক দেখছেন না? স্ট্রোক। স্ট্রোক স্ট্রোক কর্টেক্সে হয় না? তাহলে কর্টেক্স কোন, স্ট্রোক কোন ধরনের লেশন, আপার মোটর না লোয়ার মোটর? আপার মোটর নিউরন। আপার মোটর। আচ্ছা এবার গেল কর্টেক্স আর কি হয়? মাল্টিপল স্ক্লেরোসিস হয়। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসে আপার মোটরে সব লেশন পাওয়া যাবে, আপনার বুঝতে সমস্যা হবে। কর্টেক্সে আর কি হয়? এপিলেপসি হয়। কর্টেক্সে কি হয়? হেডেক হয়। কর্টেক্সে যাবতীয় ইনফেকশন গুলো হয়। আপনি দুইটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এমএস। নেক্সট কর্টেক্সের পরে কি ছিল? এটা কি ছিল? সাবকর্টেক্স। সাবকর্টেক্স। সাবকর্টেক্সে একটা ডিজিজের কথা মনে রাখুন, ডিমেনশিয়া। ইন্টারনাল ক্যাপসুলে কি হয়? সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তারপর আসে ব্রেন স্টেম। ব্রেন স্টেমে কি হয়? ব্রেন স্টেম সিনড্রোম। তারপর আসেন স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের যাবতীয় ডিজিজকে বলা হয় মায়োলোপ্যাথি। তাহলে আপনি এই ডিজিজগুলো বুঝতে পারছেন। আচ্ছা নেক্সট হচ্ছে আসেন লোয়ার মোটর নিউরনে কি কি হয়? অ্যান্টেরিয়র হর্ন সেলে দুইটা ডিজিজ হয়। একটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলে কি হয়? মোটর নিউরন ডিজিজ, পেরিফেরাল আর পলিওমায়োলাইটিস। আপনারা এই দুইটাই মনে রাখবেন, পলিওমায়োলাইটিস, মোটর নিউরন ডিজিজ। এবার আসেন নার্ভ রুটে বা প্লেক্সাসে কি হয়? আপনারা পড়ছেন বিভিন্ন ধরনের প্লেক্সোপ্যাথি, ব্রাকিয়াল প্লেক্সোপ্যাথি, লাম্বার প্লেক্সোপ্যাথি, আর্বস প্যারালাইসিস, ক্লাম্পিস প্যারালাইসিস, নাম শুনছেন না এগুলা? তো সেগুলো সবই আসবে প্লেক্সোপ্যাথির মধ্যে। এবার আসেন তারপরে কি ছিল? পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভে কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি। তারপরে নিউরোমাসকুলার জাংশন। নিউরোমাসকুলার জাংশনে কোন ডিজিজ হয়? মাইসথেনিয়া গ্রেভিস। মাইস্থেনিয়া গ্রাভিস। তাহলে মাইস্থেনিয়া গ্রাভিস আপার মোটর না লোয়ার মোটর? লোয়ার মোটর। লোয়ার মোটর। তাহলে মাইস্থেনিয়া গ্রাভিসের যদি আপনাকে বলি ফিচার্স গুলো বলেন, কিন্তু সবই বলতে পারবেন, কারণ আপনি সেই ফিফথ ইয়ার থেকে আপার মোটর লোয়ার মোটরের পার্থক্য পড়তেই আছেন। হয়তো বা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করতে পারছেন না, কিন্তু আপনি সবগুলো পার্থক্য জানেন আমার বিশ্বাস। তারপরে মাসেলে কি হয়? মায়োপ্যাথি। তাহলে মাসেলে মায়োপ্যাথি। এখন যদি আপনাকে বলি মায়োপ্যাথির একটা ফিচার বলেন, আপনি 5টা ফিচার বলতে পারবেন। অথবা একটা পেশেন্ট আপনার কাছে আসলো আপার মোটর অথবা লোয়ার মোটর পালসি নিয়ে। যখন লোয়ার মোটর পালসি নিয়ে আসছে, আপনার ডিজিজ গোনাই শুরু হবে এখান থেকে, অ্যান্টেরিয়র হর্ন থেকে শুরু করবে। আপনি কখনোই করে যাবেন না কিন্তু। এই জন্য এটার এত ইম্পর্টেন্ট। এই একটা পার্থক্য বা একটা জিনিস দিয়ে আপনি কত কিছু জানতে পারছেন। ঠিক আছে, আমরা একটু এই লোয়ার মোটর 100%, লোয়ার মোটরের ফিচার আছে, আপার মোটর 100%, কথা বললে এটা করে ফেলে একটু ক্লিনিক্যালি যাই, যারা বোর হয়ে যাবে। আচ্ছা, ডার্মাটোম দেখছিলেন? ডার্মাটোম ডার্মাটোম কি কেউ দেখেছিলেন? ডার্মাটোম দেখলে ভালো হতো। এই ছবিটা দেখে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন, তাহলে পরবর্তীতে আমার পড়ানো শুরু হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি হচ্ছে হাজার। আচ্ছা, প্রেজেন্টিং প্রবলেমস ইন নিউরোলজিক্যাল ডিজিজ, এটা একটা জিনিস রয়েছে। একটা নিউরোলজিকে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? এখানে একটা
1082 পাতা, 1082 পাতা বের করে এই যে এটা দেখেন, দেখেন একটা এই যে আপার মোটর লোয়ার মোটর, দেখেন আপার মোটর যদি এখানে এই যে মোটর নার্ভ গুলো আসতেছিল, মোটর নার্ভ গুলো এসে এখানে ক্রস করতেছে, তাই না? এই যে মেডুলার লোয়ার এন্ডে ক্রস করতেছে। তো কোনো যদি এক সাইডে আপনার স্ট্রোক হয়, এই সাইডে যদি ওই ধরেন কর্টেক্স, সাবকর্টেক্স, এখানে কি ছিল ইন্টারনাল ক্যাপসুলে যদি কোনো লেশন হয়, তাহলে সেটা কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়ানে প্রেজেন্ট করবে, কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়ানে প্রেজেন্ট করবে। আচ্ছা, আবার এই পাশ থেকে একজন আসতেছিল, এই পাশ থেকে আসছিল, মেডুলাতে ক্রস করে স্পাইনাল কর্ডে গেল, স্পাইনাল কর্ডটা আমি পুরো কেটে দিলাম, তাহলে কি নিয়ে আসবে? টেট্রাপ্লেজিয়া, টেট্রাপ্লেজিয়া। অথবা নিচের দিকে কাটলাম, নিচের দিকে কাটলাম, ক্রসিং এর পরে নিচের দিকে কাটলাম, তাহলে কি হবে? প্যারাপ্লেজিয়া। তাহলে প্যারাপ্লেজিয়া। টেট্রাপ্লেজিয়া মানে চার, মনে রাখবেন C4 এর উপরে যদি কাটা হয় তাহলে চার হাত পায়ে দুর্বল হবে, C4 এর উপরে। আর যদি তার নিচে কাটা হয় তাহলে উপরের অংশটুকু ঠিকই সেন্সেশন পাই, ঠিক আছে, যে আপার লিম্ব ঠিকই সেন্সেশন পাচ্ছে বাট লোয়ার লিম্ব পাচ্ছে না, এই জন্য প্যারাপ্লেজিয়া। তাহলে এই যে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া, টেট্রাপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, এগুলো যদি আসে আপনি অবশ্যই চিন্তা করবেন এটা আপার মোটর নিউরন, কারণ আপনি জানেন কোথায় লেশন হলে কি হয়, আপনি লোয়ার মোটর আর খোঁজই করবেন। এবার দেখেন লোয়ার মোটর কখন হবে? যদি অ্যান্টেরিয়র হর্ন সেলে হয়, মোটর রুটে হয়, প্লেক্সাসে হয়, পেরিফেরাল নার্ভে হয়, তখন আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এইভাবে তো আসবে না, আপনি চিন্তা করবেন কি আপনার কাছে একটা পেশেন্ট আসছে এইভাবে, একটা আপার মোটর নিউরন লেশনের পিছন নিয়ে আসছে অথবা লোয়ার মোটর নিউরন লেশনের পিছনে, আপনি দেখলেন ইনস্পেকশনে আপার মোটর নিউরন নরমাল থাকে, মেবি ক্রনিক কেসে কিন্তু ওয়াস্টিং থাকতে পারে। আর লোয়ার মোটরে কি হয়? ওয়াস্টিং এন্ড ফ্যাসিকুলেশন থাকে। আপার মোটরে ইনক্রিজ টোন থাকে উইথ ক্লোনাস, আর এখানে নরমাল থাকে। আচ্ছা, প্যাটার্ন অফ উইকনেস বললাম যে হেমিপ্যারাইসিস, প্যারাপ্যারাইসিস, টেট্রাপ্যারাইসিস, ঠিক আছে। আর এখানে কি হয়? টিপিক্যালি ফোকাল distribution of nerve root or peripheral nerve associated with sensory changes, associated with sensory changes, এই nerve root যেখানে যেখানে সাপ্লাই দিচ্ছে সেখানে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। আর এখানে ইউজুয়ালি আর্মের এক্সটেনশন এবং লেগসের ফ্লেক্সন, ডিপ টেন্ডন রিফ্লেক্স আপার মোটর ইনক্রিজ হবে, এখানে অ্যাবসেন্ট থাকবে, প্লান্টার এখানে মেনিসকাস এন্ড পজিটিভ অর্থাৎ এক্সটেনশন, লোয়ার মোটর ফ্লেক্সন। তাহলে এইভাবেই তো আপনার কাছে পেশেন্ট গুলো প্রেজেন্ট করে, তাই না? পেশেন্ট গুলোকে এইভাবে প্রেজেন্ট করে, তাহলে এইভাবে যখন প্রেজেন্ট করবে আপনি, একটা পেশেন্ট আপনার কাছে উইকনেস নিয়ে প্রেজেন্ট করবে, আপনার কাজ হবে কি? প্রথমেই কাজ হচ্ছে তার প্যাটার্ন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা দেখা। কোথায় কোনো আইসোলেটেড মাসেলে যদি করে তাহলে বুঝবেন সেটা রেটিকুলোপ্যাথি অথবা মোনোনিউরোপ্যাথি, একটা নার্ভ ধরছে। যদি বোথ লিম্ব ইন ওয়ান সাইড, দ্যাট ইজ হেমোপ্যারাইসিস। হেমোপ্যারাইসিস হলে বুঝতে পারেন সেরেব্রাল হেমিস্ফিয়ার ওই ডিস্ট্রোক ওয়ান লিম্বে হয়েছে, তাহলে প্লেক্সোপ্যাথি বা কর্ড। বোথ লিম্বস, বোথ লোয়ার লিম্ব, দ্যাট ইজ প্যারাপ্যারাইসিস, এটাকে বললেন স্পাইনাল কর্ড। সে কি ফ্যাটিগেবিলিটি নিয়ে আসছে তাহলে মাইসথিনিয়া গ্রাভিস, অথবা বাইজারি প্রেজেন্টেশন কোনো ঠিকঠাক না, কোনো কিছুতে মিলাইতে পারছে না, তাহলে মনে করবেন সে অভিনয় করছে, দ্যাট ইজ ফাংশন। এটা দেখার পরে আপনি খুঁজবেন এক্সামিনেশন, আপার মোটর সাইন আছে নাকি লোয়ার মোটর সাইন আছে। আপার মোটর সাইন হলে ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে খুঁজতে হবে, কি কোথায় কোথায় খুঁজতে হবে। লোয়ার মোটর হলে পেরিফেরাল নার্ভ খুঁজতে হবে। নেক্সট আপনি শুনবেন পাওয়ার পর এটা কত দিনের মাথায় হয়েছে। দেখেন এইভাবে এইভাবে কোনো ডিজিজ বাদ থাকবে না। সাডেন এন্ড ইমপ্রুভিং স্ট্রোক আর মন নিয়ে যাবে, যদি সাডেন হয় সেটা স্ট্রোক। ইভলভিং ওভার মন্থস আর ইয়ার, সার্ভাইকাল স্পন্ডোলাইটিক আর মাইলোপ্যাথি, মেনিনজিওমা, অনেক দিন ধরে হচ্ছে, তার মানে স্লো গ্রোয়িং কোনো টিউমার আছে। আর গ্রাজুয়ালি ওরসেনিং ওভার ডেজ অর উইকস, সাব অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসছে, তাহলে সেটা মাস অর মাইলিনেশন, ডিমাইলিনেশন অথবা সেরেব্রাল। এবার নেক্সট আপনি মোটর দেখার পরে সেন্সরি ইনভলভ করবেন, অ্যাসোসিয়েটেড সেন্সরি সিস্টেম। কিছু কিছু ডিজিজে সেন্সরি এনভায়রনমেন্ট থাকে না, মোটর নিউরন ডিজিজ নামের সাথেই বোঝা যাচ্ছে, অ্যাবসেন্ট সেন্সরি ইনভলভমেন্ট, নো সেন্সরি ইনভলভমেন্ট। কোনো মোটর নিউরন ডিজিজের পেশেন্ট আপনি ডায়াগনোসিস করলে তার কখনো সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকবে, সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকলে সেটা এমএনডি না। মায়োপ্যাথি বোঝা যাচ্ছে মাসেলের ডিজিজ, সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকবে। মায়োস্থেনিয়া কোনো সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকবে না। তাহলে এমএনডি, মায়োপ্যাথি, মায়োস্থেনিয়া, এমএনডি, মায়োপ্যাথি আর মায়োস্থেনিয়া, এই জিনিসগুলো আপনার উইকনেসের ক্ষেত্রে লাগবে। তাহলে কি এতটুকু বুঝাইতে পারছি যে একটা পেশেন্টের আপনার
যদি উইকনেস থাকে আপনার ওয়ার্কিং অ্যাপ্রোচটা ঠিক এরকম হবে, তাহলে সহজ হবে। আমরা স্পাইনাল কর্ড থেকে যাচ্ছিলাম, ফার্স্ট আমরা স্পাইনাল কর্ডটা একটু করার চেষ্টা করছি। স্পাইনাল কর্ড এন্ড এমএস টা করে ফেলি, কারণ ব্রেনের মধ্যে স্ট্রোক করাইতে একদিন লেগে যাবে। এগারো ছয় বের করেন, 1106। আচ্ছা, নিউরো ইনফ্ল্যামেটরি ডিজিজ, আমরা এখন নেক্সট পড়াশোনা যেটা করবো সেটা হচ্ছে নিউরো ইনফ্ল্যামেটরি ডিজিজ। নিউরো ইনফ্ল্যামেটরি ডিজিজের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আপনার আছে এমএস, অর্থাৎ মাল্টিপল স্ক্লেরোসিস। এমএস কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিস, আচ্ছা মাল্টিপল স্ক্লেরোসিসটা কোন জায়গার ডিজিজ বলেছিলাম, এটা কি মনে আছে? মাল্টিপল স্ক্লেরোসিসটা কোথাকার? কর্টেক্সে। তাহলে হচ্ছে কোন দিকে যাবে? এটা আপার মোটরে যাবে না লোয়ার মোটরে যাবে? আপার মোটরে যাবে। আচ্ছা, তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের ফিচারস গুলো কি হবে বলেন? মাসল লস্টিং থাকবে না থাকবে না? থাকবে না। আচ্ছা, এক কথায় বলি, এটা প্যারাপ্যারাসিসটা কি ধরনের হবে? স্পাস্টিক নাকি ক্লাসিক? স্পাস্টিক। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া মানে আপার মোটরে যাবতীয় সাইন্স গুলো সবই চলে আসবে, তাই তো? এতটুকু বললে কি? তাহলে আসেন আমরা মাল্টিপল স্ক্লেরোসিস দেখি। এটা হচ্ছে ডিজিজ টুয়াইস কমন ইন ফিমেল। এটা হচ্ছে একটা ফিমেল প্রিডমিনেন্ট ডিজিজ। একটা ফিমেল প্রিডমিনেন্ট ডিজিজকে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। আপনার কাছে একটা ইয়াং ফিমেল যদি লস অফ ভিশন, গল্পটা এরকম যে লস অফ ভিশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এবং এটা যদি রিকারেন্ট হয়, ইয়াং ফিমেল লস অফ ভিশন রিকারেন্ট যদি হয়, তাহলে বুঝতে হবে তার মাল্টিপল স্ক্লেরোসিসের একটা ডিডি, একটা সম্ভাবনা আছে। ইয়াং ফিমেল লস অফ ভিশন, সাবঅ্যাকিউট অনসেট এন্ড সাবঅ্যাকিউট রিকভারি। ইয়াং ফিমেল লস অফ ভিশন, সাবঅ্যাকিউট অনসেট, সাবঅ্যাকিউট রিকভারি। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিস একটা মেইনলি ডিমাইলিনেটিং ডিজিজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিমাইলিনেটিং ডিজিজ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন হয়, আমরা পড়েছিলাম অলিগোডেন্ড্রোসাইটের মাধ্যমে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ছিল ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তাহলে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে নার্ভগুলো আসতেছে, সেই নার্ভগুলোতে মাইলিনেশন শীটটা নষ্ট হয়ে যাবে, মাইলিনেশন শীটটা নষ্ট হয়ে যাবে, যার ফলে নার্ভ কন্ডাকশন হইতে পারবে না। নার্ভের যে ইম্পালস গুলো আছে, সেই ইম্পালস গুলো কন্ডাকশন হইতে পারবে না। এরকম একটা কন্ডিশনকেই বলা হয় মাল্টিপল স্ক্লেরোসিস। ঠিক আছে, মাল্টিপল স্ক্লেরোসিস এটা একটা ডিমাইলিনেটিং ডিজিজ, যেটা টার্গেট করে অলিগোডেন্ড্রোসাইটকে। এবং কি জন্য অলিগোডেন্ড্রোসাইটকে কানেক্ট করে, এটা আসলে তেমন কোনো পজিটিভ জিনিস এখনো আইডেন্টিফাই করা যায় না, তবে ধারণা করা হয় বোথ জেনেটিক আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে সানলাইট এক্সপোজার, কিছু ভাইরাস যেমন এপিস্টেন ভাইরাস ধারণা করা হয়। এগুলো কোনোটাই ফিক্সড কিছু না, তবে ধারণা করা হয় এরকম হচ্ছে।
ধারণা করা হয় একটা ইমিউনো হাইপোথিসিস যেটা যে ইনক্রিজ লেভেল অফ T lymphocyte in CSF and increase immunoglobulin synthesis within the CNS. তো করে কি যে কোনো কারণে আপনার বডিতে, এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল একটা ডিজিজ, হ্যাঁ, ইমিউনোমেডিয়েটেড একটা ডিজিজ, কোনো কারণে আপনার একটা সিএনএস ইনফেকশন হলো, ধরেন এপিস্টেন বারভাইরাস ধরে একটা ইনফেকশন হলো, তখন আপনার বডিতে অ্যাক্টিভেটেড টি সেলটা এন্ট্রি করে। টি সেল এন্ট্রি করে সে ওই যে মায়োলিনের যে কভার করছে অলিগোডেন্ড্রোসাইটের সাথে ক্রস রিঅ্যাক্ট করে, যার ফলে সে মনে করে যে অলিগোডেন্ড্রোসাইট একটা বাইরের অংশ, অলিগোডেন্ড্রোসাইটের সাথে সে একটা ক্রস রিঅ্যাক্ট করে এবং অলিগোডেন্ড্রোসাইটকে ওই একজন থেকে দূরে সরিয়ে দেয়। সেটাকে বলে ডিমাইলিনেশন, অর্থাৎ অলিগোডেন্ড্রোসাইটের ডিস্ট্রাকশন করে ফেলে। ঠিক আছে, ডিস্ট্রাকশন করে ফেলে। তাহলে দেখবেন কি ওই রেজাল্টেন্ট লেশন কি হয়, ওই জায়গাতেই বডি তখন আবার কি করে যে যেহেতু আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে এটাকে আমার রিপেয়ার করতে হয়, রিপেয়ার করার চেষ্টা করে। রিপেয়ার করার জন্য সে জায়গায় আবার ক্রনিক একটা ইনফ্লামেশন তৈরি হয়। তখন দেখা যায় যে বারবার এরকম ডিজিজ যেটা ইমিউনোমেডিয়েটেড সেটা তো বারবার হচ্ছে। এই যে ইমিউনোমেডিয়েটটা বারবার হচ্ছে ডিজিজটা অ্যাক্টিভেটেড টি সেলের মাধ্যমে, এবং বডি বারবার তাকে রিপেয়ার করতে যাচ্ছে, এবং সবসময় কিন্তু একই জায়গায় হচ্ছে। কখনো দেখা যাচ্ছে আপনার পেরিভেন্ট্রিকুলার রিজনে হচ্ছে, কখনো অপটিক নার্ভে হচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং যেখানেই হচ্ছে সেখানে একটা ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের ফলে একটা প্লাক তৈরি হয়ে যাচ্ছে, স্ক্লেরোসড হয়ে যাচ্ছে জায়গাটা, স্ক্লেরোসড হয়ে যাচ্ছে। কোথায় কোথায় হচ্ছে? মাল্টিপল জায়গায় হচ্ছে। দ্যাট মিনস এটা একটা মাল্টিপল স্ক্লেরোসিস। এটা আপনি হিস্টোলজিক্যালি বা এমআরআই করলে বুঝতে পারবেন। হ্যাঁ, মোস্ট কমনলি কোথায় করে? যে পেরিভেন্ট্রিকুলার রিজন অফ ব্রেন, অপটিক নার্ভ, সাবপায়াল রিজন অফ স্পাইনাল কর্ড। এই যে after an acute attack, ileosis follows and having a shrunken scar, যেটাই আপনার ওই যে প্লাক হয়ে থাকে। এটা একবার রিডিং দিয়ে একটু, তাহলে বুঝতে পারবেন। ইউজুয়ালি একজনাল হয় না, তবে লেটার স্টেজে একজনকেও এস্টাবলিশড এমএসে প্রোগ্রেসিভ একজনাল লস হতে পারে। তাহলে আমি কি মাল্টিপল স্ক্লেরোসিস জিনিসটা আপনাকে বুঝাইতে পারছি বাংলায় যতটুকু বললাম? ইনফ্লামেশনের মাধ্যমে মাল্টিপল জায়গায় স্ক্লেরোসিস, সহজ কথা। ইনফ্লামেশনের মাধ্যমে মাল্টিপল জায়গায় স্ক্লেরোসিস হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে unexplained CNS lesion in time and space. এই কথাটা আপনার প্রায় পান, unexplained CNS lesion separated in time and space। এটা বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে ডিফারেন্ট টাইমে এই ইনফেকশনটা হয়েছে এবং ডিফারেন্ট স্পেসে, ডিফারেন্ট টাইমে হয়েছে এবং ডিফারেন্ট স্পেসে হয়েছে। এটা বলতে বোঝায় টাইম এন্ড স্পেস। অনসেটটা কখন? অনসেট ইজ ইউজুয়ালি ইন 4th ডিকেড, কিন্তু পিউবার্টি এবং 60 বছরের পরে এটা রেয়ার। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিসের টাইপ কি আছে? একটা হচ্ছে আরআরএমএস, ফার্স্ট ডিগ্রি এমএস, সেকেন্ড ডিগ্রি এমএস। এখানে দেখেন লেখা আছে আরআরএমএস, ফার্স্ট ডিগ্রি এমএস অর্থাৎ প্রাইমারি এমএস, সেকেন্ড ডিগ্রি এমএস। আরআরএমএস মানে কি? রিল্যাপসিং রিমিটিং এমএস। রিল্যাপসিং রিমিটিং এমএস মানে তার ভালো হয়ে যাচ্ছে। একটা ইয়াং ফিমেল অপটিক নিউরাইটিস নিয়ে প্রেজেন্ট করছে, ভালো হয়ে গেছিল, কিছুদিন পরে সে অপটিক নার্ভে ধরছিল, তো প্রথমে অপটিক নিউরাইটিস হয়েছিল, কিছুদিন পরে দেখা যাচ্ছে পেশেন্টটা কি নিয়ে প্রেজেন্ট করতেছে? একটা উইকনেস নিয়ে প্রেজেন্ট করতেছে, আবার ভালো হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে তার স্পাইনও ধরে যাচ্ছে, এত বড় উইকনেস হচ্ছে, লোকটা আপনার কাছে হুইল চেয়ারে আসে। দ্যাট মিনস রিল্যাপসিং রিমিটিং। রিল্যাপস হচ্ছে আবার রিমিটিং হচ্ছে, বারবার আসতেছে, এবং এটাই 85 to 90%। আর একটা হইতে পারে কি প্রাইমারি এমএস, একবারেই হয়েছে অপটিক নিউরাইটিস হয়েছে, সেখান থেকে সে উইকনেস নিয়ে চলে আসছে। আর সেকেন্ড ডিগ্রি কি? এই যে শুরু হলো এরপরে আর থামছে না, ওখান থেকে সে বাড়তেই আছে।
এরকম কিছু ভাগ আছে, খুব ডেফিনেট কিছু না। মোস্ট কমন হচ্ছে রিল্যাক্সিং লিমিটিং এমএস, 85 to 90% হচ্ছে রিল্যাক্সিং লিমিটিং। ফ্রিকুয়েন্ট রিল্যাক্স একটা ওর। আর অপটিক নিউরাইটিস যদি অনেক সময় দেখা যায় যে আচ্ছা, আমরা হচ্ছে মাল্টিপল স্কিল ডায়াগনোসিস করি কিভাবে? ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়ার মাধ্যমে। ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়া এটা আপনাদের আসলে পড়ার দরকার নেই, একবার রিডিং দিয়ে রাখতে পারেন সর্বোচ্চ। এটা আসলে রিটেনের কোশ্চেন বা ইসে খুব বেশি একবার রিডিং দিতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে, যেখানে একটা লাইন লেখা আছে কোথায় কোথায় দেখেন, এমএস টিপিক্যাল রিজিয়ন, পেরিভেন্ট্রিক্যাল রিজিয়ন, জাক্সটাকর্টিক্যাল, ইনফ্রাটেম্পোরাল এন্ড স্পাইনাল কর্ড। এটা এমএস এর টিপিক্যাল রিজিয়ন। নেক্সট আমরা এই বক্সটা দেখি। ঠিক আছে, বক্সটা কেমন, খুব ইম্পর্টেন্ট বক্স, নিজেরা এখন বুঝতে পারবেন। দেখেন, কমন প্রেজেন্টেশন অফ মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস প্রেজেন্ট কি প্রেজেন্ট করতেছে? অপটিক নিউরাইটিস। ওই যে অপটিক নিউরাইটিস, অপটিক নিউরাইটিস একটা পেশেন্টের কি হয়? ব্লারিং অফ ভিশন। একটা ইয়াং ফিমেল লস অফ ভিশন বা সাব অ্যাকিউট ব্লারিং অফ ভিশন আপনার কাছে আসছে। কিছুদিন পরে তার কি হবে? অপটিক নিউরাইটিস থেকে অপটিক অ্যাট্রফি হয়ে যাবে। অপটিক অ্যাট্রফি হলে যেখান থেকে কি হয়? অপটিক অ্যাট্রফি থেকে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আইএনও হয়, ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া। ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, এই যে পরেই রয়েছে, এটা হচ্ছে ওইটারই কনসিকুয়েন্স, ইন্ট্রানিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া হয়। আর কি হয়? রিল্যাপসিং লিমিটিং সেন্সরি সিম্পটম। রিল্যাপসিং লিমিটিং সেন্সরি, সাব অ্যাকিউট পেইনলেস স্পাইনাল কর্ড লেশন। ওই যে আমরা দেখলাম সাব পাইল লিজন অফ স্পাইনাল কর্ড আক্রমণ করে, তাহলে এটা হতে পারে পেইনলেস স্পাইনাল কর্ড। অ্যাকিউট ব্রেন স্টেম সিম্পটম, সাব অ্যাকিউট লস অফ ফাংশন অফ আপার লিম্ব। এই যেটা দেখেন ডরসাল কলাম ডেফিসিট করে, ডরসাল কলাম ডেফিসিট। ডরসাল কলাম দিয়ে কি যায়? আচ্ছা, এই চার্টগুলো দেখতে বলেছিলাম, লাগবে এখন। স্পাস্টিক প্যারাপ্যারাসিস উইথ ডরসাল কলাম লেশন। জয়েন্ট পজিশন, ভাইব্রেশন। আচ্ছা, আর কিছু সিমটমস থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই যে প্রিফিয়ার দেখেন, অপটিক নিউরাইটিস থাকলে দুইটা জিনিস হয়, একটা বলছিলাম ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, আর একটা অ্যাপারেন্ট পিউপিলারি ডিফেক্ট হয় উইথ অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, প্রিভিয়াস অপটিক নিউরাইটিস যদি থাকে সেখান থেকে কনসিকুয়েন্স হিসেবে অপটিক অ্যাট্রফি, সেখানে অ্যাপারেন্ট পিউপিলারি ডিফেক্ট, দেন আপনার ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া। আচ্ছা, এলমিটার সিম্পটম যেটা, এটা হচ্ছে আপনি যদি ঘাড় নেক এক সাইডে যদি ফ্লেকশন করেন তাহলে দেখবেন টিংলিং এন্ড স্পাইন হবে। প্রোগ্রেসিভ নন কম্প্রেসিভ প্যারাপ্লেজিয়া, পার্শিয়াল ব্রাউন স্পট সিনড্রোম, পোস্চুরাল ট্রিমর, আর দেখেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া যদি 50 বছরের নিচে হয়, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এন্ড রিকারেন্ট ফেশিয়াল পালস। এই দুটো শব্দ মনে রাখবেন, রিকারেন্ট ফেশিয়াল পালস। একজন মানুষের রিকারেন্ট বারবার ফেশিয়াল পালস হচ্ছে এমএস চিন্তা করতে হবে, বাইলেটারাল ফেশিয়াল পালস জিবিএস চিন্তা করতে হবে। এটা চিন্তা করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে এমএস এর প্রেজেন্টেশন ছিল। এমএস এর, আচ্ছা, এমএস এর হচ্ছে ইনভেস্টিগেশন, নো সিঙ্গেল ইনভেস্টিগেশন। এটা হচ্ছে এমআরআই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এমএস মিমিক্স শুড বি এক্সক্লুডেড, অর্থাৎ এমএস মিমিক্স শুড বি এক্সক্লুডেড। এমএস এর যে ডিডি গুলো আছে সেগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে, আর যে ডিমাইলিনেশন ডিজিজ আছে সেগুলো এক্সক্লুড করতে হবে। Exclude other structural disease and identify plaque of demyelination. এমএস হচ্ছে ডিজিজ অফ এক্সক্লুশন। সব কমন ডিজিজ যদি আপনি এক্সক্লুড করতে পারেন, কিছুতেই যদি কিছু না পাওয়া যায়, তখন আপনার ডায়াগনোসিস ঠিক আছে। আচ্ছা, ডেমোনেস্ট আদার সাইট অফ ইনভলভমেন্ট, তিনটা ইনভেস্টিগেশন করা হয়। আচ্ছা, একটা হচ্ছে এমআরআই, একটা হচ্ছে ভেপ, ভিজুয়াল ইভোক পটেনশিয়াল, আর একটা হচ্ছে সিএসএফ। সিএসএফ এমএস এর ইনভেস্টিগেশন হচ্ছে তিনটা মনে রাখতে হবে। সবগুলো এক্সক্লুড করার পরে কি কি এক্সক্লুড করবো? চেস্ট এক্সরে, এসি সেরাম, এসি কনভার্টিং এনজাইম, কারণ হচ্ছে নিউরোসার্কয়েডে
নিউরোসার্কয়েডে একই রকম ফিচার ফলো করে। সার্কয়েডোসিসের একটা এক্সামিনেশন হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। B12 করতেছি কারণ হচ্ছে সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন হলে হয় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এন্ড অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি এপিএস এবং এসএলই, যেটা ফিমেল পেশেন্ট এইগুলো এক্সক্লুড করবে। আর এখানে কি করব, পেশেন্ট এমআরআই করব ইভক পটেনশিয়াল এন্ড হচ্ছে সিএসএফ। সিএসএফ এই তিনটা হচ্ছে ইনভলভমেন্ট দেখাচ্ছে। এমআরআই তে কি পাওয়া যায়, ডিমাইলিনেশন অফ হোয়াইট ব্লাড বডি, স্পেশালি কোথায় পাবো, যে পেরিভেন্ট্রিকুলার রিজনে পাবো, ঠিক আছে। এমআরআই তে এটা পাবো। সিএসএফ এ কি পাবো, সিএসএফ এ পাবো অলিগোক্লোনাল ব্যান্ড, অলিগোক্লোনাল ব্যান্ড পাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট। সিএসএফ এ অলিগোক্লোনাল ব্যান্ড পাবো। আর ভিইপি কি, ভিজুয়াল ইফেক্ট পটেনশিয়াল অপটিক নার্ভ দেখার জন্য অপটিক নার্ভে ডিমাইলিনেশন হয়, ওই জন্য কন্ডাকশনটা ডিলেড হয়, কিন্তু কন্ডাকশনটা ডিলেড হয়, হেড করলে দেখবেন যে কন্ডাকশন ডিলেড হচ্ছে। নেক্সট হচ্ছে আপনার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে, আচ্ছা, আর এইগুলো হচ্ছে যে পটেনশিয়ালি এক্সক্লুড করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউট অ্যাটাক। অ্যাকিউট অ্যাটাকে ইউজুয়ালি আপনার প্রেডনিসোলন দেওয়া হয়, মিথাইল প্রেডনিসোলন দেওয়া হয়। একটা লাইন বলে রাখি, অ্যাকিউট অ্যাটাকে মিথাইল প্রেডনিসোলন দেওয়া হয়। মনে রাখবেন অ্যাকিউট অ্যাটাক তার হসপিটাল স্টেকে কমায়, বাট ডিজিজ রিকারেন্স কিন্তু কমায় না। আর রিসেন্টলি ইউজ করা হচ্ছে ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন নামগুলো পড়ে রাখলেই হবে, গ্ল্যাট্রিমার, ফিনগোলিমুড, মেটালিজুমাব, অ্যালিটিজুমাব, জাস্ট নামগুলো একটু পড়ে। এই নামগুলো জানলে হবে। তাহলে এইগুলোই আপনার মোটামুটি আমাদের কথা ছিল, যে মাল্টিপল স্ক্লেরোসিস যেটা একটা ডিমাইলিনেটিং ডিজিজ। ডিমাইলিনেটিং ডিজিজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিমাইলিনেটিং করছে, এবং ইউজুয়ালি পেশেন্ট গুলো এরকম হয় যে ইয়াং ফিমেল, হিস্ট্রি অফ বার্নিং, ব্লাডিং অফ ভিশন, বলবো যে 4 বছর আগে ব্লাডিং অফ ভিশন হয়ে গেছিল, এখন উইকনেস প্রেজেন্ট করতেছে, স্পাস্টিক প্যারাপ্লেজিস, ঠিক আছে। তারও 3 বছর পরে আছে সেরেব্রাল সাইন প্রেজেন্ট করছে, এটাকে বলতেছে আমরা রিল্যাক্সিং লিমিটিং ইমেজ। আর অপটিক অ্যাট্রফি হলো উইকনেস ডেভেলপ করলে সেটা ইমপ্রুভ করতে পারে সেকেন্ডারি ইমেজ, অথবা কোনো রিল্যাক্সিং লিমিটিং নাই, শুরুতেই উইকনেস প্রেজেন্ট করছে প্রাইমারি ইমেজ। এরকম নিয়ে আসলে আমরা এমএস সাসপেক্ট করবো এমএস এর সাথে, অথবা কোনো পেশেন্ট রিকারেন্ট ফেশিয়াল নার্ভ পালস অথবা ট্রাইজেমিনাল নিউরালজিয়া প্রেজেন্ট করলেও আমরা এমএস চিন্তা করতে পারি, এমএস চিন্তা করতে পারি। এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ডিজিজ অফ এক্সক্লুশন, স্পেশালি রিকারেন্ট ডিজিজগুলো এক্সক্লুড করবো। এক্সক্লুড করার পরে বাকি 3টা ইনভেস্টিগেশন করবো, এমআরআই, সিএসএফ এবং ভেপ। এমআরআই তে ডিমাইলিনেশন পাবো, সিএসএ অলিগোক্লোনাল বেন্ড পাবো, ভেপে ইভোক পটেনশিয়ালটা ডিলেড পাবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কখনোই কিওর করা যায় না, নন কিউরেবল ডিজিজ। অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে মিথাইল প্রেডনিসোলন, এবং হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমরা ডিএমডি যেমন ইন্টারফেরন, গ্ল্যাট্রিমার, ফিনগোলিমুড, মেটালিজুমাব এগুলো করতে পারি। এগুলো সাইড ইফেক্ট আবার আছে, পিএমএল, রিস্ক অফ পিএমএল। আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা বিভিন্ন জায়গায় দিতে পারি, এই জন্য একটা বক্সে সাপোর্টিভ ট্রিটমেন্ট। এক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হয়, স্পাস্টিসিটি, ডিসঅ্যানেস্থেসিয়া, ব্লাডার সিম্পটম, ফ্যাটিগ, আর ইরেকটাইল ডিসফাংশন, এগুলো হচ্ছে আরো কমপ্লিকেশন। এই নামগুলো একটু পড়ে ফেলুন, কি কি দেয় একবার পড়লে হবে। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিস প্রেগন্যান্সিতে কি হবে? প্রেগন্যান্সিতে কি হবে বুদ্ধি করে বলেন তো একজন একটু। প্রেগন্যান্সিতে মাল্টিপল স্ক্লেরোসিসের কি হতে পারে? আচ্ছা, প্রেগন্যান্সি মাল্টিপল স্ক্লেরোসিস কি একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার না? ইমিউনোলজিক্যাল তো দিল, প্রেগন্যান্সিতে ইমিউনিটি কি হয়, বাড়ে না কম? কম। হ্যাঁ, প্রেগন্যান্সিতে যাবতীয় ইমিউনিটি
রিডিউস করে, হ্যাঁ, তার ইমিউনোলজিক্যাল ডিজিজ গুলো কি হবে, কমে যাবে। কারণ বাড়বে হ্যাঁ, প্রেগন্যান্সি। ইমিউনোলজিক্যাল দিক। ধরেন আপনার অলিগোডেন্ড্রোসাইটকে ধ্বংস করতেছিল কে, টি সেল, টি সেলই কমে গেল, তাহলে প্রেগন্যান্সিতে কি ধ্বংস বেশি কমবে। হবে না কম হবে, কম হবে, তাই তো? বুঝাইতে পারি নাই? জি ভাইয়া। আচ্ছা, মনে রাখবেন প্রেগন্যান্সিতে যাবতীয় যত ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে সবগুলো কিন্তু রিস্কটা কম। আপনি একজন পেশেন্টের এসএলই, সিস্টেমিক লুপাস এরাইথোমেটাস, একটা ফিমেল পেশেন্টের, সে প্রেগন্যান্ট হবে, তার দেখবেন যে ওষুধ ছাড়াই সে ভালো আছে, সে জাস্ট কনসিভ করতে চাচ্ছে, ওষুধ ছাড়াই ভালো আছে, কারণ সেটা ইমিউনোলজিক্যাল ডিজিজ। দেখেন এন্ডোক্রাইন ইফেক্ট, রিল্যাক্স ড্রিপস ড্রপস ডিউরিং প্রেগন্যান্সি। কিন্তু মাথায় রাখতে হবে প্রেগন্যান্সির পরেই তার ইমিউনিটি আবার বেড়ে যায়। এই জন্য হাইয়েস্ট রিস্ক অফ রিল্যাক্স উইদিন ফার্স্ট ইয়ার আফটার ডেলিভারি। ডেলিভারির পরে আবার কিন্তু তার রিল্যাক্স রেটটা পোস্টপার্টামে বেড়ে যাবে। এবং কোনো যতগুলো আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ বললাম সেগুলো সবগুলো 6 থেকে 8 সপ্তাহ আগে আপনাকে স্টপ করতে হবে। এবং সেই বাচ্চা যতদিন ব্রেস্ট ফিডিং করবে ততদিন আপনি দিতে পারবেন না, তারপরে আবার ব্রেস্ট ফিডিং এর পরে আবার শুরু করতে হবে। তো বাচ্চা ব্রেস্ট ফিডিং করানো যায় না, কারণ উইদিন 1 মান্থের মধ্যেই এরকম। নেক্সট আপনাকে যেটা বলি সেটা হচ্ছে এরকম, যেটা বললাম এটা তো ডিমাইলেটিং ডিজিজ, এরকম ডিমাইলেটিং ডিজিজ আর কি কি আছে? যেটা এমএস ধরে বসে থাকলে তো হবে না, এরকম কিছু ডিডি বলতে হবে। এরকম একটা ডিডি আছে অ্যাডেম, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস, অথবা একই নাম বলে অ্যাকিউট ডিমাইলিনেটিং এনকেফালো এডিএন, অ্যাকিউট এডি টু ডিমাইলিনেটিং এনকেফালোমাইলাইটিস, এরকম কথা বলে। অ্যাডেম বলা হয়, যদি প্রায় সারা ডায়াগনোসিস করে অ্যাডেম। এটা কি অ্যাকিউট, এক নম্বর বললাম ওটা অ্যাকিউট, ঠিক আছে। মোনোফেজিক, খেয়াল করে দেখেন সবগুলো এখন বুঝতে পারলাম না, একবারই হয়েছে। ডিমাইলিনেটিং কন্ডিশন, অবভিয়াসলি একটা ডিডিআই, ইন হুইচ এরিয়াস অফ পেরিভেনাস ডিমাইলিনেশন, এরিয়াস অফ পেরিভেনাস, ওখানে ছিল পেরিভেন্ট্রিকুলার, এখানে হবে পেরিভেনাস, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। মানে বুঝতে পারছেন, একটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের একটা দেখবেন যে লম্বা করে একটা লেশন, এটা আসলে আপনি সিটি এমআরআই না বুঝলে প্রশ্ন করতে, ওয়াইডলি এটা থ্রু আউট একটা লেশন। কিন্তু ওখানে ছিল কি প্যাচি প্যাচি, একটা প্লাকের মতো লেশন ছিল, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকিউট ডিমাইলিনেটিং এনকেফালোমাইলাইটিস। কি বললাম, অ্যাকিউট মোনোফেজিক ডিমাইলিনেটিং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এটা কি হয়, ইউজুয়ালি স্পন্টেনিয়াসলিও আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইরাল ইনফেকশন, স্পেশালি মিজেলস, চিকেন পক্স ফলোইং ভ্যাকসিনেশন। এবং এটা দ্বারা বোঝাচ্ছে যেটা দ্যাট ইজ ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড। পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, হেডেক, ভমিটিং, পাইরেক্সিয়া, ডেলিরিয়া, ম্যানিঞ্জাইটিস। জিনিসটা কি হলো, হেডেক, ভমিটিং, পাইরেক্সিয়া, ম্যানিঞ্জাইটিস এন্ড ডেলিরিয়া। খেয়াল করে দেখেন অল আর সেম ফিচার অফ ম্যানিঞ্জাইটিস, ম্যানিঞ্জাইটিসের মতোই কিন্তু ফিচার থাকে, তাই না? ম্যানিঞ্জাইটিস যখন রেসপন্স করে না, ফার্স্ট চিন্তা করা হয় যেটা কি এনকেফালাইটিস, তারপরে যখন পেশেন্ট ভালো হয় না তখন চিন্তা করা হয় এটা কি অ্যাডেনকে। যেমন ঢাকাতে যত ম্যানিঞ্জাইটিসের পেশেন্ট পেরিফেরি থেকে রেফার্ড হয়, হ্যাঁ, যত পেরিফেরি থেকে রেফার্ড হয়, অধিকাংশ ঢাকায় এসে অ্যাডিয়াম ডায়াগনোসিস হয়। পেরিফেরিতে ম্যানিঞ্জাইটিস ভালো হচ্ছে না, ঢাকায় রেফার্ড হয়। তো আমরা যখন পেরিফেরিতে ছিলাম তখন পাইনি, ঢাকাতে এখন প্রচুর অ্যাডিয়াম পাওয়া যায়। এটাই হচ্ছে প্রেজেন্টিং ফিচার। দেখেন ম্যানিঞ্জাইটিসের মতোই কিছু মনে হচ্ছে, open with focal or multifocal brain spinal cancer, seizure or coma may be open, ঠিক আছে, এই বাইনারি। আচ্ছা, এমআরআই তে করলে কি পাবো, মাল্টিপল হাই সিগন্যাল এরিয়া ইন প্যাটার্ন সিমিলার টু দ্যাট অফ এমএস, এমএস এর মতো হাই সিগন্যাল এরিয়া পাবো, কিন্তু এটা হবে লার্জ, ওখানে যখন প্লাক ছোট ছোট প্লাক ছিল এটা হবে লার্জ। সিএসএফ এ কি হবে, প্রোটিন নরমাল আর ইনক্রিজ হতে পারে এমএস এর মতো, কিন্তু এখানে অলিগোক্লোনাল ব্যান্ডও পেতে পারি,
বাট এটা কিন্তু পারসিস্ট করবে না, যেটা এমএস এর ক্ষেত্রে পারসিস্ট করবে। প্রগনোসিস ইজ জেনারেলি গুড, তবে অকেশনালি ফাটাল এবং অকেশনালি ফাটাল। এখানে স্টেরয়েডের রোল আছে, স্টেরয়েডের রোল আছে, মেটাল প্রেগনেন্সি রোল আছে। নেক্সট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা ডিমাইলিনেটিং ডিজিজ, যেটাকে বলা হয় ট্রান্সভার্স মায়োলাইটিস। ট্রান্সভার্স মায়োলাইটিস, তাহলে এমএস এর আপনার একটা ডিডিও আসবে কিন্তু ট্রান্সভার্স মায়োলাইটিস। মায়োলাইটিস মানে হচ্ছে লেশন ইন স্পাইনাল কর্ড। মায়োলাইটিস মানে হচ্ছে লেশন ইন স্পাইনাল কর্ড। তো ট্রান্সভার্স মায়োলাইটিস মানে আড়াআড়ি ভাবে কাটছি, পুরো স্পাইনাল কর্ডেই লেশন হয়ে গেছে, পুরো স্পাইনাল কর্ডটাই লেশন হয়ে গেছে। স্পাইনাল কর্ডে যদি লেশন হয় সেটা সেন্ট্রাল আপার মোটর নিয়ে আসবে না লোয়ার মোটর নিয়ে আসবে? ট্রান্সভার্স মায়োলাইটিস, স্পাইনাল কর্ড পুরো কেটে দিলাম, চিন্তা করে বলেন। আপার মোটর নিউরন লেশন। আপার মোটর নিয়ে আসবে, তাহলে ট্রান্সভার্স মায়োলাইটিস অবভিয়াসলি আপনি আপার মোটর পাবেন। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হবে কি? একটা পেশেন্ট আপনার কাছে আসবে স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিস। স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিস, স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিসের সাথে কখন আপনি চিন্তা করবেন যে সেটা ট্রান্সভার্স মায়োলাইটিস কিনা? ট্রান্সভার্স মায়োলাইটিস কিনা? যদি একটা পেশেন্টের স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিসের সাথে আপনার এমন থাকে যে ডেফিনাইট সেন্সরি লেভেল উইথ স্পিংটার ডিসফাংশন, ঠিক আছে? ডেফিনাইট সেন্সরি লেভেল, যে আপনি ধরেন স্পাইনাল কর্ডের একটা নির্দিষ্ট অংশ কেটে দিলেন, একটা ছবি ছিল, নিউরো আসলে পড়ানো খুব ঝামেলা মনে হচ্ছে আমাদের, এতটা কোন অধ্যায় পড়াইতে যে এতটা কনফিউজ হয় না যতটা এখানে হচ্ছে। ছবিটা দেখাতে বলো ভালো হবে। এই যে এখানে আছে, এই যে সেন্সরি ডিস্টারবেন্স, এই যে দেখেন, এইটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এই যে এখানে ধরেন আপনার T10 লেভেলে, ধরলাম যে T10 লেভেলে যে স্পাইনাল কর্ড আছে সেটা আমি পুরোটা কেটে দিলাম, কোনো একটা ডিজিজের কারণে সেটা পুরোটা কেটে গেছে। তাহলে ও নিচে যে জায়গাটা ছিল স্পাইনাল কর্ডের, ওই জায়গাটাই কি হবে? মোটরের ক্ষেত্রে আপার মোটর নিউরন লেশন, যেটা আপনি বলেন স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিস। এতটুকু বুঝছেন? এবার এর নিচে যে অটোনমিক গেল, সরি মোটর গেল, এবার সেন্সরি যেটা আছে, সেন্সরি দেখা যাচ্ছে আপনি এখান থেকে পায়ে টাচ করবেন, তিনি বোধ বুঝতে পারবে না, বলছেন বুঝতে পারছেন, বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে যখন আম্বলিকাসে আসবেন বুঝতে পারা শুরু করবে, আরেকটু উপরে গেলেন আরেকটু বুঝতে হবে। মাথার থেকে সে আম্বলিকাস পর্যন্ত একটা ডেফিনেট লেভেল পর্যন্ত সে সেন্সরি সব ইম্পালস বুঝতে পারবে, কিন্তু তার নিচ থেকে, ওই ডেফিনেট লেভেলের নিচ থেকে সে আর বুঝতে পারবে না। অর্থাৎ স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিসের সাথে একটা ডেফিনেট যদি লেভেল থাকে সেটা সেন্সরির কারণে। এবার আসেন অটোনমি। স্পাইনাল কর্ডে তিনটা জিনিস থাকে, একটা মোটর, একটা সেন্সরি, আর একটা হচ্ছে অটোনমি। অটোনমির মধ্যে কি আছে? ক্রানিওস্যাক্রাল এবং থোরাকোলাম্বার। ক্রানিয়াল তো ভালো আছে, থোরাক্সও ভালো আছে, তাহলে ক্রানিওস্যাক্রাল না থোরাকোলাম্বার, লাম্বার রিজন ধরেন ধরছে, তাহলে থোরাকোলাম্বার বা ক্রানিওস্যাক্রাল, লাম্বার বা স্যাক্রাল যদি এই অংশটা ধরে বা এই অংশটা যদি আক্রমণ করে, তাহলে তার কি হবে? ব্লাডার বাওয়েল অ্যাবনর্মালিটি হবে, দেখা যাচ্ছে সেটা প্রস্রাবের কথা বলতে পারছে না। তাহলে হিস্ট্রিটা কেমন? স্পাস্টিক প্যারাপ্যারালাইসিস, একটা ডেফিনিট সেন্সরি লেভেল উইথ ক্যাথেটার ইন সিটু, তাহলে আপনি বুঝবেন কি? মোস্ট প্রবাবলি সেটা যেন ট্রান্সভার্স মায়োলাইটিস। ট্রান্সভার্স মায়োলাইটিস, ঠিক আছে? ট্রান্সভার্স মায়োলাইটিস এর পেশেন্ট গুলা কি শুনতে হবে? ইউজুয়ালি এটা সাডেন অনসেট হয়, ঠিক আছে?
পেশেন্টের আরেকটা জিনিস বলি, এখানে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে। হ্যাঁ, ইনফেকশনের হিস্ট্রি ইউজুয়ালি আপার রেসপিরেটরি হিস্ট্রি থাকে, এই জন্য পেশেন্টের ফিভারও থাকে। ফিভার, উইকনেস, ব্লাডার ইনভলভমেন্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে পেশেন্টের আপার রেসপিরেটরি একটা ইনফেকশন হলো, ওই ভাইরাসটাই ক্রস রিঅ্যাক্ট করে ডিমাইলিনেশন করে ফেললো, ঠিক আছে। একটা আদার কোনো ভাইরাল ইনফেকশন হলো, ওইটার সাথে ক্রস রিঅ্যাক্ট করলো টি সেল, ডিমাইলিন করে ফেললো। ভ্যাকসিনেশন দিলেন, হইলো। ট্রমা, সার্জারি, এনিথিং, ঠিক আছে, এনিথিং আপনার ট্রান্সভার্স মায়োলাইটিস করতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফিচারে আপনার সিমটমস এর মধ্যে পেশেন্ট ইউজুয়ালি ফিভার থাকতে পারে, তারপরে সে বলবে যে আমার মাথায় ব্যথা ছিল, জ্বর ছিল, তারপরে হঠাৎ করে আমি আর কোনো বল পাচ্ছি না, দুই পা ওয়াশ হয়ে গেছে। আপনি এক্সামিনেশন করে দেখবেন যে আপার মোটর মাসেল টোন বেড়ে গেছে, মাসেল পাওয়ার কমে গেছে, রিফ্লেক্স বেড়ে গেছে, ঠিক আছে। প্লান্টার বাইলেটারি এক্সটেনশন। সেন্সরির ক্ষেত্রে কি পাবেন, একটা ডেফিনেট সেন্সরি লেভেল পাবেন। দেন আপনার চিন্তা করতে হবে যেটা মোস্ট প্রবলি একটা কি বলবো, মোস্ট প্রবলি একটা ট্রান্সভার্স মায়োলাইটিসের একটা ফিচার। ট্রান্সভার্স মায়োলাইটিসের একটা ফিচার। ট্রান্সভার্স মায়োলাইটিসের ক্ষেত্রে ওই যে ট্রিটমেন্ট আপনার হচ্ছে 82 না কত, আচ্ছা আচ্ছা। ট্রান্সভার্স মায়োলাইটিসের ক্ষেত্রে প্রগনোসিস কেমন, 1/3 হচ্ছে স্ট্যাটিক, ওই ডেফিসিটটা নিয়েই বসবাস করে। 1/3 এর ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল স্ক্লেরোসিস হয়ে গেছে, আর বাকি 1/3 এর আর কখনো রিল্যাপসিং হয় না, বাকি 1/3 এর আর রিল্যাপস হয় না। কতটি ছিল জানো, এই তো পাইছি, 11-20। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোই বললাম, এইগুলোই সব লেখা আছে, এটা পড়ে ফেলতে হবে। নেক্সট হচ্ছে আপনার যেটা নিউরোমাইলাইটিস অপটিকা, এটাও একটা ডিমাইলেটিং ডিজিজ। এই যে ট্রান্সভার্স মায়োলাইটিসের সাথে যদি বাইল্যাটারাল অপটিক নিউরাইটিস থাকে, রোগী তার বাইল্যাটারাল অপটিক নিউরাইটিস বলবে না, রোগী বলবে আমার ব্লারিং অফ ভিশন, দেখতে সমস্যা হচ্ছে, ব্লারিং অফ ভিশন। আপনি তার ট্রান্সভার্স মায়োলাইটিস পাইলে তাহলে আপনার উচিত কি, বাইল্যাটারাল অপটিক নিউরাইটিস আছে কিনা তার ফান্ডাস্কোপি করে চোখটা দেখা উচিত। যদি এই দুটাকে থাকে একসাথে বলা হয় নিউরোমাইলাইটিস অপটিকা, ডেভিস ডিজিজ। এখানে একটা অ্যাকোফিরিন 4 এর এগেইনস্টে একটা অ্যান্টিবডি গঠিত হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার, তাহলে ডিমাইলাইটিং ডিজিজ সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। স্পাইনাল কর্ডের আগে থেকে ডিজিজটা করে ফেলি। নেক্সট আমরা স্পাইনাল কর্ডের কিছু ডিজিজটা করে ফেলি, তাহলে সরাসরি। আচ্ছা, এবার দেখেন এখানে আছে ডিজিজ অফ স্পাইন এন্ড স্পাইনাল কর্ড। ডিজিজ অফ স্পাইন এন্ড স্পাইনাল কর্ড। স্পাইনের মধ্যে কি কি আছে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিসের জন্য, অ্যাজ এ রেজাল্ট অফ অস্টিও আর্থ্রাইটিস, অ্যাজ এ রেজাল্ট অফ অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। হ্যাঁ, অস্টোফাইট ফর্মেশন হয়, সেই অস্টোফাইটটা যদি, এই যে ধরেন একটা অস্টোফাইট ফর্মেশন হলো, সেটা যদি স্পাইনকে কম্প্রেস করে, সেটাকে বলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, তবে যদি কখনো নিউরোলজিক্যাল ফিচার্স থাকে সেটাকে গুরুত্ব দিতে হবে। ইন অর্ডার অফ ফ্রিকোয়েন্সি C5, 6, 6, 7, 4, 5 সবচেয়ে বেশি তাহলে আক্রান্ত হয় কোনটা, C5, 6 এর মধ্যে 6 নাম্বার থাকে, 6, 7 এর মধ্যে থাকে 7, আর 4, 5 এর মধ্যে থাকে 5। এই নার্ভে মোস্ট কমনলি এরা এফেক্ট করে, মোস্ট কমনলি এফেক্ট করে। বুঝাইতে পারছি এই জিনিসটা, এটা কি বুঝছেন? এটা হচ্ছে জিনিসটা বলছে কি, সার্ভিক্স মানে সার্ভাইকাল যে ভার্টিব্রা, এর উপর দিয়েও একটা থাকে, নিচ দিয়েও থাকে, অর্থাৎ C1 এর উপরে থাকে C1, সার্ভাইকাল 1 ভার্টিব্রার উপর দিয়ে যায়, সার্ভাইকাল 1 এর উপর দিয়ে যায় মানে স্পাইনাল নার্ভ C1, নিচ দিয়ে যায় C2। তো এবার খেয়াল করে দেখেন, তাহলে C5 এবং C6 এর মাঝখান দিয়ে কি যাবে, C6 এবং C7 এর মাঝখান দিয়ে কোনটা যাবে, C7, C4, 5 এর মাঝখান দিয়ে কি যাবে, 4 এর নিচ দিয়ে আসলে কি যাবে, C5। অন্য
তার ক্ষেত্রে কিন্তু এরকম না, সার্ভাইকাল 8টা থাকে দেখে একটা নিচ দিয়ে যায়, এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কমন হচ্ছে C6। আর সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি, রেটিকুলোপ্যাথি মানে কি? রেটিকুলোপ্যাথি মানে নার্ভ রুটে কম্প্রেস করছে, নার্ভ রুটে কম্প্রেস করছে। সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি, ক্লিনিক্যাল ফিচারটা একটা স্টার দিয়ে রাখেন, এটা ইম্পর্টেন্ট। আর সার্ভাইকাল মায়োলোপ্যাথি মানে হচ্ছে হার্নিয়েশন অফ ডিস্ক এন্ড ডেভেলপমেন্ট অফ স্পাইনাল কর্ড অথবা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিকে প্রেসার দিয়েছে। মায়োলোপ্যাথি মানে স্পাইনাল কর্ড। আচ্ছা আমাকে একটু বলেন তো, সার্ভাইকাল মায়োলোপ্যাথি কোন ধরনের ডিজিজ, সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি কোন ধরনের ডিজিজ, রেটিকুলোপ্যাথি কোন ধরনের ডিজিজ, কোনটা আপার মোটর কোনটা লোয়ার মোটর, নাকি দুটাই এক? মাইলোপ্যাথি তো লোয়ার মোটর, আর রেটিকুলোপ্যাথি? রেডিকুলোপ্যাথিটা জানি না। রেটিকুলোপ্যাথি কোথায় আক্রমণ করছে দেখেন, নার্ভ রুট। নার্ভ রুট। তাহলে কোথায় হবে? ওই যে লোয়ার মোটর শুরু হয়েছিল কোথা থেকে? অ্যান্টেরিয়র হর্ন সেল তারপর কি ছিল? থেকে। তারপর কি ছিল? অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে নার্ভ গুলো বের হচ্ছে, প্রথমে তার একটা গোল্লা অংশ থাকে, সেটাকে বলে নার্ভ রুট বা নার্ভ প্লেক্সাস। হ্যাঁ, প্লেক্সাসের পরেই বের হচ্ছিল পেরিফেরাল নার্ভ, তারপরে নিউরোমাসকুলার জাংশন, তারপরে মাসেল। তাহলে সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি কি হবে? লোয়ার মোটর নিউরন। নিউরন হবে না? বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে এখানে সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি ক্লিনিক্যাল ফিচার আপনার একবার পড়লেই মনে থাকবে। এবার আসেন সার্ভাইকাল মায়োলোপ্যাথি। মায়োলোপ্যাথি কোথায় করতেছে? প্রেসার এন্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি? অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি না? আপনার হচ্ছে আপার মোটর না? স্পাইনাল উল্টা কর্ড। বলছিল। হ্যাঁ উল্টা বলছেন, তাহলে সার্ভাইকাল মায়োলোপ্যাথিতে হবে আপার মোটর, আর রেটিকুলোপ্যাথিতে লোয়ার মোটর। বোঝা গেছে এবার? এই জন্য প্রথমে ওই ছবিটাতে অত টাইম দিয়েছিলাম। আচ্ছা এবার দেখেন, খেয়াল করে দেখেন, রুট কোনটা? C5, C6, C7, এর মধ্যে মোস্ট কমন কোনটা? 5, 6, 7 এর মধ্যে মোস্ট কমন কোনটা? ওই যে ইন অর্ডার অফ ফ্রিকোয়েন্সি দেখেন, এখানে এটা দেখে বুদ্ধি করে বলেন তো, এর মধ্যে তিনটার মধ্যে কোনটা কমন? সার্ভাইকাল 6। সার্ভাইকাল 6। সার্ভাইকাল 6 কত নম্বর, কত নম্বর ভার্টিব্রাল মাঝখান থেকে গেছে? 5, 6। 5, 6, ওকে গুড, একটু বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে রুট, মোস্ট কমন হচ্ছে 6। তাহলে দেখেন 5টা কোথায় সাপ্লাই দেয়? ওই যে ধরনের ডারমাটোম দেখাইছিলাম, ওই ডারমাটোমের কথা মনে করে দেখেন। 5 যেটা দেয় সেটা হচ্ছে আপার ল্যাটারাল আর্মস, এই যে লাল কালারে দেখাইছে, আপার ল্যাটারাল আর্মস, এটা হচ্ছে C5। আর এখানে তাহলে এই বাইসেপস গুলাই, বাইসেপস এবং ডেল্টয়েড, স্পেশালি ডেল্টয়েড লস হবে। বাইসেপস এবং ডেল্টয়েড যদি লস হয় তাহলে বাইসেপস যে রিফ্লেক্স আছে এটা লস হবে। বাইসেপস রিফ্লেক্সের রুট ভ্যালু কত? C5। তাহলে রুট এটা, সেন্সরি লস এই জায়গায় সেন্সরি লস হচ্ছে, মাসেল উইকনেস এটা হচ্ছে। তারপরে আমরা কি দেখি? বাইসেপসের পরে দেখি আমরা সুপাইনেটর। সুপাইনেটর কোন মাসেলের জাত? সুপাইনেটরটা কোন মাসেলের জাত বলেন তো? মানে বাইসেপস যেমন বাইসেপসের, সুপাইনেটর কোন জাত, কোন মাসেলের জাত? এই যে খেয়াল করে দেখেন, সুপাইনেটর কিন্তু সুপাইনেটর মাসেল না, হ্যাঁ সুপাইনেটর কিন্তু ব্রাকিওলেডিয়ালিস। হ্যাঁ এটা আসলে যেমন বাইসেপস বাইসেপস, ট্রাইসেপস ট্রাইসেপস, সুপাইনেটর কোনটা? সুপাইনেটর। এরকম সবাই ভুল করে ফেলে। হ্যাঁ ব্রাকিওলেডিয়ালিস খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে এটা গেল আপার ল্যাটারাল, এটা হচ্ছে C5। আর থাম্ব অ্যান্ড ইন্ডেক্স, থাম্ব অ্যান্ড ইন্ডেক্স এটা হচ্ছে C6। ছবি দেখবেন, ছবি দেখলে বুঝতে পারবেন। তাহলে এই জায়গায় সেন্সেশন নষ্ট হবে। মাসেল উইকনেস হবে কোনটা? ব্রাকিওলেটালিস, রিফ্লেক্স সুপাইনেটা চলে যাবে। আর C7 কোনটা? ল্যাটারাল সাইড, ল্যাটারাল সাইড ট্রাইসেপস জাক্স। আর এখানে মিডল ফিঙ্গার, এটা বললাম থাম্ব, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার আছে C7, 7, ঠিক আছে? এই যে মনে হচ্ছে একটা মিডলে আছে, হ্যাঁ 7। ট্রাইসেপস ট্রাইসেপস নষ্ট হবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এবার হচ্ছে সার্ভাইকাল মায়োলোপ্যাথি ট্রিপল স্টার, এতে কোশ্চেন আসছে। ক্লিনিক্যাল ফিচার সেই আপার মোটর সাইন টাইম নিয়েই আসবে।
একই জিনিস দেখেন, আপনি সার্ভাইকালের একটা জায়গা কেটে দিয়েছেন, রিবের স্পাইনাল কর্ডে একই জিনিস বারবার আসবে, তাহলে এখানে কিছু মোটর ডেফিসিট হবে, তাহলে মোটর ডেফিসিট হলো, কিছু সেন্সরি ডেফিসিট হবে কারণ সেন্সরি বের হচ্ছে সেখানে থেকে, কিছু অটোনমিক ডেফিসিট হবে, এই জন্য মিক্সড রেশনটা নরমাল হবে। একটা স্পাইনাল কর্ড দিতে তিনটা জিনিসই যায়, মোটর, সেন্সরি, অটোনমিক, এই তো জিনিস, তাহলে এর মধ্যে প্রবলেম থাকবে। আচ্ছা, এবার আসেন লাম্বার স্পন্ডিলোসিস, একই জিনিস আমি আবার দেখাই দিচ্ছি। লাম্বার স্পন্ডিলোসিস, লাম্বার ডিস্ক হার্নিয়েশন, লাম্বার ক্যানাল স্টেনোসিস, এগুলো সবগুলো একটা করে স্টেম, খেয়াল করে দেখেন। এবার দেখেন ডিস্ক লেভেল L3, লাম্বার ডিস্ক হার্নিয়েশন এখানে একটা লাইন ছিল, এই যে 154, মোস্ট ফ্রিকুয়েন্টলি ইফেক্টেড হচ্ছে 154, প্রথমে হচ্ছে S1, L5, L4। আচ্ছা, এবার দেখেন L3 এবং L4 এর মাঝখান দিয়ে কোনটা যাচ্ছে? L4, খেয়াল করছেন? কিন্তু আগেরটাই কি ছিল, সার্ভিক্সে কিন্তু একটা নিচ দিয়ে যায় সার্ভাইকালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ সার্ভাইকাল নার্ভ থাকে 8টা, এর জন্য একটা উপর দিয়েও যায় একটা নিচ দিয়েও যায়, কিন্তু L3 L4 এর মধ্যে কিন্তু L4, L5 এর মধ্যে L5, L5 S1 যাচ্ছে, এখানে পরেরটা হচ্ছে। তো দেখেন L3 4, আমরা 4 বলছিলাম নি, আমরা যা করেছিলাম, তাহলে L4 যখন যাবে তখন সেন্সরি লস হবে, এইটুকু হচ্ছে L1, এটা আসলে না দেখলে বোঝানো কষ্ট, L4 হচ্ছে মিডিয়াল টুকু, অ্যান্টেরিয়র টুকু, এইটুকু হচ্ছে L4, নি পর্যন্ত হচ্ছে L4 ফিমোরাল নার্ভ যায়, তাহলে আপনি L4 যদি যায় এটা এখানে সেন্সেশন লস পাবেন, নি যাক নষ্ট। L5 হচ্ছে বাইরের অংশটুকু, বাইরের অংশ ডরসিফ্লেকশন করে, এই যে ডরসিফ্লেকশন করে, আর একদম কোনারের দিকে হচ্ছে S1। মনে রাখবেন L5 এ কিন্তু আর কোনো জার্ক নেই, L5 এইগুলো হয়েছে, কোন দাগ নষ্ট হয়েছে আপনি অ্যাঙ্কেল দিয়ে দিতে পারেন, এই জন্য অ্যাঙ্কেলের ক্ষেত্রে শুধু S1 পড়তে বলেছিলাম, অনেক বই আমাদের L5 S1 আছে, তো এটা মনে রাখলে সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশন এটা হচ্ছে খুবই কমন ডিজিজ, স্পাইনাল কর্ড ট্রিপল স্পাইনাল কর্ড কম্প্রেশন যদি হয়, একজন মানুষ আপনার কাছে কি নিয়ে আসতে পারে? স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে পেশেন্ট ইউজুয়ালি আপনার কাছে পেইন নিয়ে আসে, সেন্সরি অ্যাবনরমালিটি নিয়ে আসে, মোটর অ্যাবনরমালিটি নিয়ে আসে, অটোনমিক অ্যাবনরমালিটি নিয়ে আসে, দ্যাট ইজ স্প্রিং। জিনিসগুলো দেখেন একদম সহজ, চিন্তা করে দেখেন একটা জায়গায় স্পাইনাল কর্ডকে আপনি নষ্ট করে দিয়েছেন, তাহলে কি কি জিনিস আসতে পারে? এর বাইরে তো আসলে আপনি কিছু আনতে পারবেন না, এই জিনিসগুলো, এই পেইন, সেন্সরি, মোটর, এইগুলো নিয়েই আপনার, এই সিমটমস গুলো নিয়ে পেশেন্ট আসবে। এর মধ্যে নেক্সট হচ্ছে সাইন্স অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন, এইগুলো সিমটম, কি কি সাইন পাবেন? আমি বলেছিলাম C5 এর উপরে, যা কিছু হবে সবকিছু যে কোয়াড্রিপেলেজে নিয়ে আসবে, ঠিক আছে? দেখেন 4 লিম্ব সবগুলো আপার মোটর লিম্ব নিয়ে আসবে, আপার মোটর নিউরন নিয়ে আসবে, এবং হচ্ছে ডায়াফ্রাগমেটিক উইকনেস আসবে, কারণ হচ্ছে ফ্রেঞ্চ নার্ভ প্যালসি, ফ্রেঞ্চ নার্ভের রুট ভ্যালু কত? সার্ভাইকাল 3 4 5। তাহলে গেছে, বোঝা গেছে, ফ্রেনিক নার্ভ গেছে, এই জন্য ডায়াফ্রাগমেটিক উইকনেস। আর ডায়াফ্রাগমেটিক উইকনেস আছে, এটা রেসপিরেটরি উইকনেস, দ্যাট মিনস শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, আমার রেসপিরেটরি ফেলিওরে পেশেন্ট মারা যাবে। এই পেশেন্ট ইউজুয়ালি আমরা খুব কমই পাই, এই জন্য দেখেন যে এগুলো আমরা খুব বেশি একটা পাওয়া যায় না, এগুলো খুব কম সার্ভাইভ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে C5 to T1, এর মধ্যে যদি লেশন হয় তাহলে কি হবে? C5 to T1 ধরেন C6 বা C7 এ হয়েছে, যে লেভেলে হয়েছে, তার উপরের অংশটুকু তো ঠিকই সেন্সেশন পাইছে, তার নিচের থেকে আর কোনো সেন্সেশন আসতেছে না, তাহলে কি হবে? লোয়ার মোটর সাইড, ওই C5 C6 এ যেখান থেকে আসছে সেখানে হচ্ছে আর্মসে আপনি যাবেন লোয়ার মোটর নিউরন লেশন, আর পায়ে কি হবে? আপার মোটর নিউরন লেশন, অর্থাৎ আপার লিম্বে লোয়ার মোটর, লোয়ার লিম্বে আপার মোটর। আর T1 এর জন্য রেসপিরেটরি মাসল উইকনেস। এবার আসেন থোরাসিক লেভেল, T1 এর পরে, T1 থেকে শুরু করে T4 একদম 12 পর্যন্ত, এটাতে হবে কি? স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস, স্প্যাস্টিক
প্যারাপ্লেজিয়া, একটা কথা উইথ সেন্সরি লেভেল। সেন্সরি লেভেল দিয়ে কিন্তু আপনি ডায়াগনোসিস করবেন কোথায় আছে। নেক্সট হচ্ছে কড আইকোনা। কড আইকোনা, কড আইকোনা কোনটা? ওই যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের একটা বর্ধিত অংশ ছিল একটু কোনাকার, সেটাকে বলা হয় কড আইকোনা। আর তার থেকে যে লেজ গুলো বের হয় সেগুলোকে বলা হয় কোনাস মেডুলারিস। কড আইকোনাটা কি হবে? লোয়ার মোটর নিউরন সেল, লোয়ার মোটর নিউরন সেল। স্পাইনাল কর্ডে যা কিছু আছে সব জায়গাতেই কিন্তু আপার মোটর হয়, শুধু এই জায়গাতে এসে নিচের দিকে এসে কড আইকোনাতে কেন জানি লোয়ার মোটর হয়। আমার হিসাব মতে এখানে আপার মোটর হলে ভালো হয়, পড়তে সুবিধা হইতো, কিন্তু লোয়ার মোটর হয় 100% শিওর। এবং কেন লোয়ার মোটর হয় এটা আমার জানা নাই, আপনারা জানলে আমার একটু জানাই। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনার সায়েন্স অফ স্পাইনাল কর্ড লেশন। আচ্ছা, স্পাইনাল কর্ড লেশনের আমরা এবার কজ গুলো পড়ি। দেখেন, একটা হচ্ছে ভার্টিব্রাল। ভার্টিব্রাল আমরা জানি ভার্টিব্রাল মাঝখানে একটা স্পাইনাল ক্যানেল থাকে, স্পাইনাল ক্যানেল দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড যায়, ঠিক আছে? স্পাইনাল ক্যানেল দিয়ে স্পাইনাল কর্ড, এবং সেটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট। দ্যাট মিনস ভার্টিব্রা, ভার্টিব্রার ভিতরে থাকে হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের আবার তিনটা লেয়ার থাকে, মেনিনজেস থাকে আসলে, তাই না? সেটা হচ্ছে ডুরা মেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়া মেটার। আমরা জানি মেনিনজেসের তিনটা লেয়ার, ডুরা মেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়া মেটার। তো যখন ডুরার বাইরে যদি হয়, দ্যাট ইজ আপনার এক্সট্রা ড্রয়াল বলা হয়। আপনি ভার্টিব্রাল গুলো যাবতীয় এক্সট্রা ড্রয়াল। এক্সট্রা ড্রয়ালের মধ্যে কি আছে? ট্রমা, ঠিক আছে? বাংলাদেশের কন্ডিশনে টিউবারকুলোসিস, মেটাস্ট্যাটিক কার্সিনোমা মানে টিউমার, ঠিক আছে? তাহলে তিনটা টি বললাম, ট্রমা, টিউমার, টিউবারকুলোসিস। তারপরে মায়োলোমা আর পোলার, ইন্টারভার্টিব্রাল ডিস্ক পোলার। এগুলো হচ্ছে আপনার এক্সট্রা ড্রয়াল। এবার আসেন ডুরার ভিতরে, ঠিক আছে? ডুরার ভিতরে, ডুরার ভিতরে কি হইতে পারে? একটা স্পাইনাল কর্ডের নিজস্ব ডিজিজ হইতে পারে, আর একটা হইতে পারে স্পাইনাল কর্ডের নিজস্ব ছাড়া, স্পাইনাল কর্ডের বাইরে, ঠিক আছে? যেমন কি ধরেন স্পাইনাল কর্ডের নিজস্ব মানে কি ইন্ট্রাডুরাল। ইন্ট্রাডুরাল বলতে বোঝাচ্ছে কি ইন্ট্রাডুরাল ইন্ট্রামেডুলারি, মানে ডুরার ভিতরে স্পাইনাল কর্ডের প্রবলেম হয়েছে। আর ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি মানে কি ডুরার ভিতরে বাট স্পাইনাল কর্ড এবং ডুরার মাঝখানে যতটুকু জায়গা, এই যে পায়া মেটাল এবং ডুরার মাঝখানে যতটুকু জায়গা, ওই জায়গাটাতে। আমি কি বুঝাইতে পারছি? এক্সট্রামেডুলারি বলতে আসলে কি বোঝাচ্ছে? এই মেডুলা মানে স্পাইনাল কর্ড, ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি, ইন্ট্রাডুরাল ইন্ট্রামেডুলারি। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি বুঝতে ভাইয়া। পারছেন? হ্যাঁ, এটা কিন্তু একটু জি এটা ভাইয়া। বুঝতে ওকে, ঠিক আছে। তাহলে এই কজগুলো এমনি মনে থাকবে। দেখেন স্পাইনাল কর্ডে কি হবে? স্পাইনাল কর্ডে আপনার ওই টিউমার গুলোই হবে। কি আছে? গ্লায়োমা, এপেন্ডাইমা। স্পাইনাল কর্ডে আমি বলেছিলাম সিএসএফ এর লাইনিং, এপেন্ডাইমা। আপনি জানেন স্পাইনাল কর্ডে এছাড়া সেল নেই। আর গ্লায়োমা তার মানে ওই যে গ্লায়াল সেল তিনটা। মনে রাখা কোনো কঠিন আর সহজ কঠিন হয়ে যাবে, অথবা মেটাস্ট্যাটিস। আপনার জায়গাটা চিনলে এই জায়গায় কে কে আসতে পারবে আপনার মাথায় এমনিই চলে আসবে। আর ম্যানিনজেস, ম্যানিনজেসে কি আসবে? যাবতীয় ম্যানিনজাইটিস থেকে অনেক কিছু হইতে পারে। একটা হচ্ছে টিউমার, সব জায়গাতে যেটা আছে। দেখেন এখানে কি আসছে? ম্যানিনজিওমা, ম্যানিনজেস মানে ম্যানিনজিওমা, নিউরোফাইজিওমা, এপেন্ডাইমা, মেটাস্ট্যাসিস, লিম্ফোমা, লিউকোমিয়া এন্ড এপিডুরাল অ্যাবসেস। এপিডুরাল অ্যাবসেস। নেক্সট হচ্ছে এই যে স্পাইনাল কর্ড কম্প্রেশন, এটাতে একটা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস করতেছে, তাই না? স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস করতেছে, এবং যখন একটা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস আসে তখন তার কিছু কজ আমরা এক্সক্লুড করার চেষ্টা করলাম। একটা স্প্যাস্টিক প্যারাপ্যারেসিসের কজ আমি তাহলে একটা ছোট করে এখানে লিখে দিই, তাহলে মনে থাকবে। মনে রাখবেন যে 7T, তাহলে আরো সহজ হবে। 7T স্প্যাস্টিক আপনি যখনই পাবেন তখন এই 7টা টি এর মধ্যে চিন্তা করবেন। TRAUM, একটা হচ্ছে ট্রমা, নেক্সট হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস একটা ফার্স্ট ডিজিজ, টিউমার, ট্রান্সভার্স মাইলাইটিস,
tabs dorsalis 12 অর্থাৎ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, TWELV ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, আর হচ্ছে থ্রম্বোসিস। শেষের এগুলো থ্রম্বোসিস পর্যন্ত না মনে না রাখলেও হয়, এটা হচ্ছে থ্রম্বোসিস। তাহলে এই কজগুলো আপনার মনে রাখতে হবে। এবার দেখেন, এই জন্যই যদি এই কজগুলো মনে রাখেন তাহলে এই ইনভেস্টিগেশন গুলো মনে থাকবে। এমআরআই কি জন্য আপনি করতেছেন বুঝছেন, ঠিক আছে? তারপরে প্লেন এক্স-রে অফ স্পাইন, চেস্ট এক্স-রে, ওই যে টিউবারকুলোসিস দেখার জন্য সিএসএফ, সেরাম ভিটামিন বি12, সেরাম ভিটামিন বি12। এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে। ইনভেস্টিগেশন একটা স্টার, পয়েন্ট সিম্পটম শব্দ আছে, পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, স্পাইনাল কর্ডে আর কি কি ডিজিজ হয় এটা আমরা একটু শেষ করে দিই, এটা আজকে আমাদের এই বক্সটা করে শেষ করি। স্পাইনাল কর্ডে আর কি কি ডিজিজ হয় আমরা, আচ্ছা, মেটাবলিক কিছু ডিজিজ পড়ি স্পাইনাল কর্ডে। মেটাবলিক ডিজিজ স্পেশালি সেরাম ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি মানে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন। আচ্ছা, তার এক স্পাইনাল কর্ড কম্প্রেশনের আর একবার রিভিউ বলে দিই। স্পাইনাল কর্ড কম্প্রেশন এটা একটা স্প্যাস্টিক প্যারাপ্লেসিস নিয়ে আসছিল। এখানে একটা আপার মোটর নিউরন লেশন ছিল, এক নম্বর কথা। 2 নম্বরে বলছিলাম এখানে একটা সেগমেন্টাল লস থাকবে, সেগমেন্টাল সেন্সরি লস থাকবে। হ্যাঁ, সেগমেন্টাল সেন্সরি লস থাকবে। ওই বক্সটা দেখেন সবগুলোতেই কিন্তু সেগমেন্টাল সেন্সরি লস ছিল। এই দেখেন সব জায়গাতেই সেন্সরি লস আছে, সেগমেন্টাল সেন্সরি লস থাকবে, তাই তো? এটা হচ্ছে আপনার ফিচার। আর এছাড়া কি থাকতে পারে জায়গা হিসেবে, পেইন থাকতে পারে, স্পেশালি তার পেইন থাকতে পারে, রেটিকুলার পেইন বা থোরাসিক পেইন, স্পিংটার ডিস্টারবেন্স, এইগুলো নিয়ে সে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে আপনার স্প্যাস্টিক প্যারাপ্লেসিসের একটা ই। আচ্ছা, এই একই পেশেন্ট ধরেন আমি যে আগে যেটা বললাম, এটা বললাম স্পাইনাল কর্ড কম্প্রেশনের এসসিডি অর্থাৎ ট্রমা, টিউবারকুলোসিস। যদি ট্রান্সভার্স মায়োলাইটিস হতো তাহলে কিন্তু একটা ওই যে বললাম প্যারাপ্যারেসিস, ডেফিনেটিভ সেন্সরি ইম্পারমেন্ট, তার বায়োলবিরেটর ইনভলভমেন্টের জন্য তার দেয়া থাকতো একটা ক্যাথেটার এবং এটা ফিভারের হিস্ট্রি দিত। এটাই কিন্তু আপনি আলাদা করতে পারছেন। একটা ট্রমার থেকে স্পাইনাল কর্ডের জন্য স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস হলো নাকি ইনফেকশন হলো, আপনি কিন্তু আলাদা করতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি যে স্প্যাস্টিক প্যারাপ্যারেসিসের আরেকটা কজ যেটা হচ্ছে এবার আছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। ওই যে 12 কি হবে, কম্বাইন্ড ডিজেনারেশন। কম্বাইন্ড বলতে কি বোঝাচ্ছে, কম্বাইন্ড বলতে কি বোঝাচ্ছে বলেন তো? ডরসাল কলাম আর হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে কি যায় আর ডরসাল দিয়ে কি যায়? ডরসাল কলাম দিয়ে হচ্ছে জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, আর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে যায় হচ্ছে পেইন টাচ টেম্পারেচার। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে পেইন্টার কিভাবে যাবে? ও পেইন টাচ টেম্পারেচার না ভাই, আমি ভুল বলছি। তাহলে ল্যাটারাল দিয়ে কি যাবে যেটা দিয়ে পেইন্টার? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে যায় হচ্ছে ওই তো পেইন টাচ ফাইন টেম্পারেচার। টাচ। হইছে কর্টিক বলছেন, ঠিক আছে। ফাইনাল ফুডের মধ্যে আমি গেলাম না এখন। পেইন টাচ টেম্পারেচার চলে যাচ্ছে ল্যাটারাল দিয়ে। তাহলে কর্টিকোস্পাইনাল কি ধরনের ট্র্যাক, অ্যাসেন্ডিং ট্র্যাক না ডিসেন্ডিং ট্র্যাক? ডিসেন্ডিং। তো ডিসেন্ডিং, তো ডিসেন্ডিং এর সাথে অ্যাসেন্ডিং আনতেছে, ওটা তো মোটর। ডিসেন্ডিং মানে মোটর না, হ্যাঁ কর্টিকোস্পাইনাল ট্র্যাক। তাহলে ওটার সাথে আপনি পেইন টাচ কিভাবে মিলাচ্ছেন? আর এই ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক, এগুলো তো অ্যাসেন্ডিং ট্র্যাক, তাই না? হ্যাঁ। তাহলে দুইটা গেল, কম্বাইন্ড বলতেছি, তার মানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক গেল আর হচ্ছে ডরসাল কলাম লেশন যাচ্ছে। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক গেলে কি হবে দেখেন, স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস মিলছে, ওই যে উপর থেকে আসছে। আর এই যে আপনার নেন ডরসাল কলাম যাচ্ছে, তাহলে প্রোপ্রিওসেপশন লস। আর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকলে কি হয়, তার পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। পেরিফেরাল নিউরোপ্যাথি কোন ধরনের ডিজিজ, আপার মোটর না লোয়ার মোটর? পেরিফেরাল নিউরোপ্যাথি কোন ধরনের, আপার মোটর না লোয়ার মোটর?
আপার মোটর। আপার লোয়ার মোটর শুরু হয়েছিল কোথা থেকে? অ্যান্টেরিয়র হর্ন সেল। অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে। তারপর ওই পুরো লাইন মনে রাখতে হবে, পথ মনে রাখতে হবে, নাহলে কিন্তু ধরা পাবে। অ্যান্টেরিয়র হর্ন সেল, তারপর নার্ভ রুট। নার্ভ রুট, তারপর তারপর তো ডর্সাল রুট গ্যাংলিয়া। আগের কথা আপনি ভুলে যান, আমি যা বলছি তাই মনে রাখেন। পেরিফেরাল নার্ভ, তারপরে ছিল পেরিফেরাল নার্ভ, তারপরে কি ছিল? নিউরোমাসকুলার জাংশন, তারপরে মাসেল। মনে পড়ছে? জি ভাইয়া। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি কোন ধরনের হবে, আপার মোটর না লোয়ার মোটর? লোয়ার মোটর। এই জন্যই অ্যাবসেন্ট রিফ্লেক্স ডিউ টু পেরিফেরাল নিউরোপ্যাথি। ঠিক আছে, আমাদের সময় একটা সিঙ্গেল বেড ছিল, ভিটামিন বি12 এর কোন হচ্ছে জার্ক অ্যাবসেন্ট বা এরকম অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট থাকে, অপশন ছিল এরকম। ঠিক আছে, এবার দেখেন অপটিক নিউরোপ্যাথি, সেরেব্রাল ডিসপ্লাসি। এই জিনিসগুলো ওই প্যাটার্ন মনে রাখতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার সব জিনিস ফেরাতে সহজ হবে। তাহলে সাবঅ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশনে কি থাকে? পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, পোস্টেরিয়র কলাম লেশন থাকে, যেটা বললেন প্রোপ্রিওসেপশন লস, এবং জার্ক অ্যাবসেন্ট থাকতে পারে। ঠিক আছে, চিন্তা করে দেখেন আপার মোটর স্প্যাস্টিক প্যারাপ্যারালাইসিস, জার্ক অ্যাবসেন্ট, এই কোশ্চেন আসে না? প্রায়ই আসে কিন্তু, প্রায়ই কিন্তু এই কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে এটা একটা ডিজিজ হতে পারে। আর কি হতে পারে? ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ কিছু ডিজিজ আছে, সেটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ এন্ড শুরিঙ্গোমাইলিয়া। মোটর নিউরন ডিজিজ আমরা ডিটেইলস পড়বো, এমএনডি। মোটর নিউরন ডিজিজ মনে রাখতে হবে নো সেন্সরি ইনভলভমেন্ট। আমরা 3টা জায়গায় বলছিলাম সেন্সরি ইনভলভমেন্ট হবে না, তো আগে বলেছিলাম। মোটর। আর মোটর নিউরন ডিজিজ, মায়োস্থেনিয়া আর মায়োপ্যাথি। 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 আচ্ছা, এবার আসেন শিরিঙ্গোমাইলিয়া। শিরিঙ্গোমাইলিয়া কি হয়? শিরিঙ্গোমাইলিয়া ধরেন আপনি স্পাইনাল কর্ড যদি দেখেন, স্পাইনাল কর্ডের দেখবেন যে ধরেন একটা স্পাইনাল কর্ডের ছবি আশেপাশে আছে, ধরেন এটা একটা স্পাইনাল কর্ড, হ্যাঁ, এটা একটা স্পাইনাল কর্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এই যে এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র এখানে দুইটা আর্টারি থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, আর অ্যান্টেরিয়র থাকে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, মাঝখানে থাকে এরকম সেন্ট্রাল ক্যানাল। মাঝখানে থাকে সেন্ট্রাল ক্যানাল, এই পাশে থাকে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট, ঠিক আছে, আর এই পাশে থাকে ল্যাটারাল স্পাইনাল ট্রাক্ট, আর পিছন দিকে থাকে এই যে এই সব জায়গায় গ্রাসিলিস এবং ল্যামিনিসকাস, এখানে থাকে ডরসাল, পিছনের দিকে থাকে ডরসাল কলাম। আমি বুঝাইতে পারছি চিত্রটা কি এরকম হচ্ছে? আমি ছবি দেখতে বলছিলাম এই জন্য সবাইকে। জি ছবিটা কি ভাইয়া। বোঝা যাচ্ছে? এরকমই না স্পাইনাল কর্ডের ছবিটা? জি। আচ্ছা, এবার দেখেন সিরিঞ্জ দেখছেন না? সিরিঞ্জের পেটটা কেমন থাকে? মোটা থাকে না? সিরিঞ্জের একটা ওই যে হ্যাঁ। যে সুই দেয় যেটা দিয়ে, ওটা সিরিঞ্জের পেটটা তো মোটা থাকে। তো মনে করেন সেন্ট্রাল যে ক্যানাল, এইটা কোনো কারণে পেটটা মোটা হয়ে গেল, এই যে এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, এত বড় যদি হয়ে যায়, সে কাকে চাপ দেবে? প্রথমেই তার পাশে কি আছে? কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, তারে চাপ দেবে। তারপরে আরো যখন বড় হবে তখন কি? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে চাপ দেবে। কিন্তু পিছন দিকে যে আছে ডরসালে যারা চাপ দেবে, ডরসালে কিন্তু চাপ দেওয়ার সম্ভাবনা সেই তুলনায় কিন্তু কম, তাই না? বুঝতে পারছেন? এই জায়গাতে যদি বড় হয় তাহলে আশেপাশে চাপ দিবে, কিন্তু পিছনে সে চাপ দেওয়ার সম্ভাবনা কম। এই যে স্পাইনাল কর্ডটা এরকম সিরিঞ্জ হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হয় সিরিঙ্গোমাইলিয়া। সিরিঙ্গোমাইলিয়া, ঠিক আছে। দেখেন, গ্রাজুয়াল অনসেট ওভার months or year, পেইন ইন সার্ভাইকাল সেগমেন্ট, এটা অ্যান্টেরিয়র হর্ন সেল লস হয়। অ্যান্টেরিয়র হর্ন সেল লসের জন্য সিরিঙ্গোমাইলিয়া হয়। আমরা বলছিলাম অ্যান্টেরিয়র হর্ন সেলের দুইটা ডিজিজ বলছি, এমএনডি এন্ড হচ্ছে পোলিওমাইলিটিক। সিরিঙ্গোমাইলিয়া ওখানে আসবে। এই দেখেন ডরসাল কলাম প্রিজার্ভ, ঠিক আছে, ডরসাল কলাম প্রিজার্ভ, ডরসাল কলামে কিন্তু কোনো লেশন হয় না, এবং অ্যান্টেরিয়র হর্ন সেল নষ্ট হয়ে যায়, এবং তাদের স্পাইনোথ্যালামিক সেন্সরি লস এট দ্য লেভেল অফ লেশন, এট দ্য লেভেল অফ লেশনে স্পাইনোথ্যালামিক সেন্সরি লস হয়, অর্থাৎ তার যে পেইন টেম্পারেচার ক্যারি হচ্ছিল সেটা কিন্তু ক্যারি হইতে পারবে না। কারণ ওই চিত্রটা খেয়াল করেন, পেইন যাচ্ছে কোনটা দিয়ে? এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তাহলে পেইন যদি যেতে না পারে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে, তখন এই লোকটা কি হবে? গরম, এই
মানুষটা গরম হাড়ি ধরবে, হাতটা পুড়ে যাবে, সে বুঝতেই পারবে না। হাত পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে, আমাদের কাছে এসে বলবে হাত পুড়ে গেছে, আমি কোনো ব্যথা পাচ্ছি না। গরম তেলের মধ্যে হাত দিয়ে দিতে পারবে, দেখবেন যে গরম হাড়ি খালি হাতে ধরবে। এবং তার যে সেন্সরি ডিস্ট্রিবিউশনটা হবে, সেই ডিস্ট্রিবিউশনটা হবে একটা থোরাসিক লেভেল, একটা নির্দিষ্ট অংশ, কেপ ডিস্ট্রিবিউশন বলে। কেপ মানে হচ্ছে শিল্ড, ওই যে যুদ্ধের সময় বর্মের জন্য বুকে যেটা লাগাইতো শিল্ড, ওই শিল্ড লেভেলে তার একটা সেন্সরি ডিস্টারবেন্স হবে। ঠিক আছে, এটাকে বলে কেপ ডিস্ট্রিবিউশন। ইসের যে ছবিটা দেখাইলাম আপনাদের, ওই যে প্রথমে থ্যালামিকের, ওই ছবিটার ওখানে দেখবেন যে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিজেনারেটিভ। মেটাবলিক নিওপ্লাস্টিক একবার পড়লে হবে। আচ্ছা, ভাস্কুলার। ভাস্কুলার দেখেন অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি ইনফ্রাক্ট। অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি ইনফ্রাক্ট হলে কি হবে বললাম, এই যে দেখেন অ্যান্টিরিয়র স্পাইনাল ট্রায়াঙ্গলে ডরসাল কলাম স্পেয়ার্ড হবে। কারণ কি, এই যে ডরসালে তো পোস্টেরিয়র সাপ্লাই দেয়, আর অ্যান্টিরিয়রে দেয় আপনার এই পাশে। অ্যান্টিরিয়র স্পাইনাল থ্যালামিক যদি হয় তাহলে এই অংশটুকু পাবে না, আর ডরসালে তো আপনার পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দিচ্ছে, সো এ পাবে। বুঝা গেছে? আচ্ছা, ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি, যে ট্রান্সভার্স মাইলাইটিস, আমি এতগুলো কজ এগুলো আগেই পড়ালাম। আর কনজেনিটাল স্পাইনা বাইফিডা পড়লেই বুঝতে পারবেন, এটা আমি আর হেরিডিটারি স্পাস্টিক প্যারালাইসিস। আজকে এই বাকিটা পরে পরে, আজকে স্পাস্টিক নিয়ে আলোচনা করা, নেক্সট দিন আলোচনা করব। আজকে এখানেই শেষ করতেছি। খেলা মনে হয় বাংলাদেশ জিতে যাচ্ছে, কি খেলা দেখি। ওকে, আল্লাহ হাফেজ।